নমস্কার, আমি বৈশাখী বলছি। আমি খুব ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আমি যে তোমাদের ছোট্ট ছোট্ট ভূতের গল্পগুলো বলছি, এগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ। কিন্তু তোমরা ভূতে বিশ্বাস করো কি করো না সেটা আমাকে কমেন্ট করে জানিও। আজকে আমি তোমাদের বলবো নজরুল ইসলামের বেশভূত। শিবনগর গ্রামে ভূতের উপদ্রব খুব বেড়েছে। বিশেষ করে গ্রাম থেকে ডোমকল যাওয়ার রাস্তার পাশে মাঠের মধ্যে যে বড় বাঁশ ঝাড়টা আছে, সেখানে একদল বদখত ভূত পেতনি আস্তানা গেড়েছে। আধার রাতে একা একা কোনো পথচারীকে পেলে নাস্তানাবুদ করে ছাড়ছে। ছোট ছেলে মেয়ে পেলে তো আর তারা মজা করে তাদের ঘাড় মটকাচ্ছে। ভূতের ভয়ে রাতের বেলা একাকী ও পথ দিয়ে হাঁটা একদম বন্ধ হয়ে গেল। এদিকে গ্রাম থেকে ডোমকল যাওয়ার আসার ওই একটি মাত্রই পথ। আশেপাশের মধ্যে ডোমকলে একটি মাত্র বাজার। প্রয়োজনে অপ্রয়োজনে গ্রামের লোকেদের বাজারে যেতেই হয়। অপ্রয়োজনে যাওয়া একেবারেই বন্ধ হয়ে গেল। কিন্তু প্রয়োজনে যাওয়া বন্ধ করবে কি করে? কারো বাজার করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে, তাকে ফিরতেই হবে। কারোর বাড়িতে রাত্রিতে হঠাৎ অসুখের বাড়াবাড়ি হয়েছে, তাকে ডাক্তারের কাছে যেতেই হবে। কারো স্কুলে পুরস্কার বিতরণী হচ্ছে, তাকে বাড়ি ফিরতেই হবে। কারোর যুক্তি করে বাজার করতে গিয়েছিল সবাই একসঙ্গে দল বেঁধে, কিন্তু কোনো একটা জায়গায় বন্ধুর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, তাকেও একাকী বাড়ি ফিরতেই হবে। আর ভূত পেতনিগুলো ঠিক তখনই ওদের ধরবে। ধরার জন্য পেতনিগুলি দারুণ একটা ফন্দি বার করেছে। কীরকম ফন্দি? গ্রামের শিব মন্দিরের পুরোহিত বৃদ্ধ রামকমল ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন। সমবেত লোকেদের মধ্যে সমর মণ্ডল বেশ গুছিয়ে কথা বলতে পারে। সকলের পক্ষ থেকে সে উত্তর দিল, বাঁশঝাড়ের যে কয়েকটা বাঁশ রাস্তার উপর হেলে পড়ে আছে, সেগুলি তার উপর সাদা কাপড় পরে বসে থাকে। তেতে 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 খাই। ডোমকল যাওয়ার রাস্তাটার পাশে মাঠের মধ্যে যে বড় বাঁশ ঝাড়টা আছে, সেখানেই যত ভূতে ধাপাধাপি। একদল বদখত ভূত পেজনি আস্তানা গেড়েছে ওই যে বাঁশ গাছটা আছে সেখানে। আধার রাতে একা একা কোনো পথচারীকে পেলে নাস্তানাবুদ করে ছাড়ে। ছোট ছেলে মেয়ে পেলে তো তাদের মজা আরও বেড়ে যায়। আগেই বলেছি, ভূতের ভয়ে রাতের বেলা একাকী ও পথ দিয়ে হাঁটা সবারই একেবারে প্রায় বন্ধই হয়ে গেছিল। এদিকে গ্রাম থেকে ডোমকল যাওয়া আসার ওই একটি মাত্রই পথ। আশেপাশের মধ্যে ডোমকলে একটি মাত্র বাজার। প্রয়োজনে অপ্রয়োজনে গ্রামের লোকজন বাজারে তো যেতেই হতো না। এই যে আগেই বলেছি, অপ্রয়োজনীয় যাওয়া সব বন্ধ করে দিল। কিন্তু এই ভূতগুলো একটা ফন্দি বার করেছে। গ্রামের যে শিব মন্দিরের পুরোহিত বৃদ্ধ রামকমল ভট্টাচার্য, উনি বলেন কি সমর নরেনকে নাড়া দিয়ে থামিয়ে দিয়ে বলল, এ রমেন, তুই একটু থাম না বাবা, আমি সব বুঝিয়ে বলছি। ওই যে কয়েকটা বাঁশ রাস্তার উপরে নুয়ে পড়ে আছে না? হ্যাঁ, রাস্তার উপরে বাঁশগুলো নুয়ে পড়েছে, তাতে কি হয়েছে? রাস্তা দিয়ে আসতে হলে বাঁশটা উঁচু করে তুলে নিচে দিয়ে গলে আসতে হবে, হয় নিচের দিকে চেপে ধরে ডিঙিয়ে আসতে হবে। এতে আবার ফন্দির কি হলো? আরে শোনো না, নিচু হয়ে গলে আসতে গেলে পেতনিগুলো বাঁশের উপর চড়ে চেপে ধরবে। আবার বাঁশের উপর দিয়ে ডিঙিয়ে আসতে গেলে বাঁশ সমেত চ্যাং দোলা করে তুলে ধপাস করে ফেলে দেবে। না, তাহলে তো ভারী বিপদের কথা। না হলে আর তোমার কাছে এসেছি কেন বলো? আমরা সবাই এমনি এই ভূতগুলি তাড়ানোর একটা বিহিত কোনো ব্যবস্থা করুন না। আপনিই পারেন এই ভূতগুলি তাড়ানোর একটা বিহিত ব্যবস্থা করতে। ভট্টাচার্য মশাই একটু ভেবে চিন্তে নিয়ে বললেন, প্রেতাত্মা যখন কোথাও একবার ভর করে, তখন তাকে তাড়ানোর ভারী শক্ত কাজ বাবা। তারপর যে সব শুনছি, মনে হচ্ছে এ তো ব্রহ্মদৈত্যী।
হরেন ঘোষ এবার বউটা অপঘাতে মরল। তা ঘোষালের সাধ্য শান্তি তো ভালোভাবে করল না। বেলগাছটায় আশ্রয় করেছিল, তা ঘোষাল বেলগাছটা কেটে ফেলল। এখন মনে হচ্ছে আশ্রয়চ্যুত হয়ে ওই বাঁশঝাড়ের আশ্রয় নিয়েছে। তা তোমরা সবাই মিলে ঘোষালকে বলো না ভালোভাবে সাধ্য শান্তি করুক, তাহলেই বউটার আত্মা শান্তি পাবে, কুপ্রভাবও কেটে যাবে। সকলে মিলে হরেন ঘোষালের বাড়ি গেল। ঘোষাল তো শুনেই রেগে আগুন। ইয়ার কি মারার জায়গা পাও না তোমরা? হ্যাঁ, আমার বউ মরে পেতনি হয়েছে, তাও আবার বাঁশ গাছের ঝাড়ে আগডালে বসেছে, তাতে ক্ষান্ত হয়নি। ভট্টাচার্যের কানে কানে বলে এলো, থামো থামো, তোমাদের না সব কটাকে চাপকে তোমাদের ভূত ছাড়িয়ে দিচ্ছি। ভূত ছাড়ানোর জন্য অবশ্য কেউ অপেক্ষা করেনি, পালিয়ে চাবুকের হাত থেকে বেঁচেছিল। এখন হাঁপাতে হাঁপাতে আবার রামকমল ভট্টাচার্যের কাছে এসে গেল। এখন দেশশুদ্ধ লোকের ভোগান্তি, সেটা তো বুঝলাম, সমর বলল, কিন্তু এখন এর বিহিত কি হবে? ভট্টাচার্যের কোনো ভাবান্তর হলো না। তিনি গম্ভীরভাবে বললেন, আমার নির্ণয় আমি জানিয়েছি। এই ঘোষাল যদি না করে, তোমরা করো। কথাটা সকলেই মনে ধরল। তারা চাঁদা তুলে ভট্টাচার্যের বিধান মতো ঘোষালের বইয়ের শ্রাদ্ধ করল। ব্রাহ্মণভোজ করানো হলো, মন্ত্র পড়া হলো, জাঁকজমক হলো, ধূপধুনো জ্বালানো হলো, কিন্তু ভূতের উপদ্রব কমল না। পেতনিগুলি আরও মজা করতে লাগলো। উৎসাহ যেন আরও দ্বিগুণ হারে বেড়ে গেল। আগে শুধু আঁধার রাতে হতো, এখন জ্যোৎস্নাতেও হয়। পালেদের পলটা সেদিন বাজারে পুতুল বিক্রি করতে যাচ্ছিল। পুতুল বিক্রি করতে করতে রাত হয়ে গেছে। ব্যাগ ভর্তি বাজার করে ফিরছিল। বাজার ভর্তি ব্যাগ নিয়ে ডিঙিয়ে তো আর আসতে পারে না, সেই নিচু হয়ে বাঁশের তলা দিয়ে গলে আসতে হবে। অমনি পেতনিগুলি বাঁশের উপর বসে চেপে ধরেছে। পটলা তো ভয়ে গোঁ গোঁ করতে করতে অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরে দেখে সাদা কাপড় পরে একটা মেয়ে বাঁশঝাড়ের দিকে আঙুলের মধ্যে কি যেন ঠুকছে। রতন পাশে দাঁড়িয়ে থাকা পটলের দিকে তাকিয়ে বলল, কী রে পটলা, সত্যি কি না বল? একদম সত্যি, পটলা শপথ করে বলল। পেতনিটার গায়ে ধলো কাপড়ই ছিল, কি করা যায়? ওদিক থেকে তোতলা রমেন বলে উঠল, ও ও ওঝা ওঝা ডাকতে হবে। পাশের গ্রামে কালপুকুরের কেউ কেউ বলে আগে নাকি ওই গ্রামটার নাম ছিল কালীপুর। ফাঁকু ওঝার কথা রমেন আগেই কয়েকবার তুলেছিল, কেউ গুরুত্বই দেয়নি। ভট্টাচার্যের বিধান ব্যর্থ হওয়ার পর গুরুত্ব না দিয়ে আর তো কোনো উপায় ছিল না। সমরও সায় দিল, দেখাই যাক না। রতন, তুই একবার যা না। রতন গিয়ে কাফু ওঝাকে ধরে নিয়ে এলো। কাফু ওঝা তার পেল্লাই ভুঁড়ি, ইয়া বড় বড় গোঁপ দাড়ি, মাথায় ঝাঁকটা চুল আর কাঁধে একটা ময়লা মতো ঝুলি নিয়ে এসে বাঁশঝাড়ের পাশে রাস্তার উপর বসে। কেমন জানতে চাইছিলাম। কাফু ওঝা বলল, ভূত পেতনি বলে কিছু, ওদের কিভাবে সৃষ্টি হয়েছে সেটা দেখতে হবে। আচ্ছা, ভূত পেতনির বাস সকল যে উনি জানতে পারছেন, ওনারা সব পরিহুরি। ওনারা ভূত পেতনি আছে, কিন্তু সে তাড়ানো বড় মুশকিল। পৃথিবীতে আমাদের যেমন সৃষ্টি হয়েছে, তেমনি ওদেরও সৃষ্টি হয়েছে। এই বাঁশঝাড়ে দেখছি একদল ভূতের আসর বসেছে, তাহলে কি হবে? আমি এমন দোয়া পড়ব সবাই পালাবে, কিন্তু আপনি যখন চলে যাবেন, আপনি চলে গেলেই তো ওরা আবার ফিরে আসবে। সে গুড়ে বালি আমি সমস্ত গ্রামের সীমানা বন্ধন করে দিয়ে যাব, যাতে করে এই গ্রামের সীমানার মধ্যে তারা ঢুকতে না পারে। কেমন করে দেখোই না। কাফু ওঝা কিছু বাঁশের শুকনো পাতা এবং খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে ঝুলি থেকে একটা ঝাড়ুর মতো কী যেন বের করে দোলাতে থাকলো।
সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বিড়বিড় 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 করতে থাকলো। ঝাড়ুর মতো ওটা দোলাতে দোলাতে বাঁশের কাছে এসে এক পোস্ত বিড়বিড় করে নিয়ে আপদ দূর হয়ে যা। রতন সমবায় খুব খুশি হয়ে ভূতের ওঝাকে বিদায় করে দিল। ভূত কিছুটা দূর হলো, কিন্তু ভূত পেতনিগুলোকে বিদায় করতে পারল না। পেতনিগুলো কিন্তু থেকে গেল, ভূতগুলো বিদায় হলো। ভূতগুলির উৎসাহ যেন বা পেতনিগুলির উৎসাহ যেন আরও বেড়ে গেল। সাঁঝের বেলাতেই দাপাদাপি শুরু করে দিল। সন্ধে হতে না হতে তারা লাফালাফি দাপাদাপি শুরু করে দেয়। সাহারের সনাতন মহাজনের ঘর থেকে ফিরছিল, যাতে সে সাহা সঙ্গে সে তার খুব বলও আছে। সবে সন্ধ্যা হয়েছে, গাঁয়ের সীমানা বন্ধ করা হয়েছে, আর সবে আঁধার হয়েছে। সনাতন একটু নিশ্চিন্ত মনেই ফিরছিল, কারণ গাঁয়ের সীমানা তো বন্ধন করা আছে। যেই না বাঁশটা ডিঙোতে যাবে, ওরকমই পাটানা জড়িয়ে গেল। বাটা যেই বাঁশের উপর বাড়িয়েছে, ভূতগুলি বাঁশটাকে সজোরে জোরে তুলে দিয়েছে। ফচকে ফটিক রসিকতা করে বলল, বাঁশের ঝাঁপটায় সনাতন যখন চিৎপটাং, ভূতগুলি তখন দরবরাং। সনাতনের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, সত্যি করে বলতো ঠিক কী হয়েছিল? আমি তো পড়ে গেছি, খুব ভয় পেয়ে চিৎকার করে উঠেছি। দেখি একটা বড় বড় শিংওয়ালা ভূত এসে আমার বুকের ওপর বসেছে, সারা গায়ে হাত বুলোচ্ছে। আমি ভয়ে আবার চিৎকার করে উঠেছি। উঠে কি দেখলি? কিচ্ছু দেখিনি। আরও ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার মতনই তো ব্যাপার, কিন্তু উপায় কি করা যায়? পাশের গ্রামের পলক দাঁড়িয়েছিল, সে বলে উঠল, হাবু গোয়েন্দা, ডাবু গোয়েন্দা, ওদের ডাকো। তারা আবার কে? ভূত ধরার গোয়েন্দা। ধুর, ভূত আবার ধরা যায় নাকি? না সমরদা, পটলডাঙ্গার রাজবাড়িতে ভূত ধরার গল্প শোনিনি? সত্যি তো ধরেছিল, কিন্তু সমরের ঠিক মনে পড়ছে না। তবে ছোড়া দুটোর খুব নাম ছড়িয়েছে বটে। এমনি এমনি কি আর ছড়িয়েছে? তাহলে ডাকা যেতে পারে ওদেরকে। পলকের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, পলক ভাই, তাহলে চলো একবার তাদের কাছেই যাই। পলক রাজি হয়ে গেল। সমরের সঙ্গে গিয়ে হাবু গোয়েন্দা ডাবু গোয়েন্দার খুঁজে বের করলো। হাবু আর ডাবু এলে ছেলে মেয়েদের বলল, কি করে ভূত ধরতে হয় দেখবে? হাবু জানালা, আমার প্রথমে তদন্ত করে দেখতে হবে। তদন্ত করে দেখতে হবে? সমর ভুরু কোঁচকালো। ভূতের আবার কি তদন্ত হবে, দেখুন না। ডাবু সপ্রতিভভাবে জবাব দিল, আমরা তো কিছু গোপনে করছি না, আমাদের কাজ একদল আমাদের কাজ একদম খুল্লা হবে। তবে এখন কোনো জবাব বা প্রশ্ন করা যাবে না, আমরা কোনো উত্তর দেব না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এমন কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যারা ভূতের হাতে হেনস্থা হয়েছিল। এমন কে কে আছো? আমাদের সামনে এসো। অনেকেই আছে। সমর প্রথমে পালেদের পটলাকে এগিয়ে দিল। পটলার কাছে সব শোনার পর হাবু জিজ্ঞাসা করলো, আচ্ছা ধরো, কাপড় পরা মেয়েটা তো জঙ্গলে ঢুকে গেল, আপনার ব্যাগ ভর্তি বাজারের কি হলো? সেগুলি ছিল। সমর ভেবে পেল না ভূতের সঙ্গে বাজারের কি সম্পর্ক, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। চুপ করে দাঁড়িয়ে থাকলো। পটলা মনে করার চেষ্টা করলো, ভূতের হাত থেকে যে প্রাণটা বেঁচেছে, তখন সেটাই তো বড় কথা, বাজারের কথা কে ভেবেছে? কিন্তু না, ছিল না। পটলা ভালো করে ভেবে উত্তর দিল যে, না গোয়েন্দাবাবু, আমার ব্যাগ কিন্তু সেখানে ছিল না। তাহলে তোমার বাজারে ব্যাগ সেখানে ছিল না? আর কেউ? সমর কিছু না বলে সাহাদের সনাতনকে এগিয়ে দিল। ডাবু আর তার সব কথা শুনে জিজ্ঞাসা করলো, সিংহওয়ালা ভূতটা গায়ে হাত বুলিয়ে চলে যাবার পর আপনার পকেটে টাকাগুলো ছিল? আর বলবেন না, ভূতের নাম করে আমি টাকাগুলি মেরে দিয়েছি বলে দাদা কি অশান্তিটা না করলেন। কি করব বলুন, দাদা জানেন ভূতে শুধু ঘাড় মটকায়,
তিনি তো জানেন না ভূতে টাকাও নেয়। কিন্তু দেখছি এখানকার ভূত পেতনিগুলো টাকাও নেয়, বাজারের ব্যাগও নেয়, আর চকলেটও খায়। ভিড়ের মধ্যে থেকে একটা বছর দশেকের ছোট্ট মেয়ে বলে উঠল। হাবু তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি করে জানলে বলো তো? দাদু আনছিল তো, ভূতগুলি কেড়ে নিয়েছে। তাও আমার যখন ধরবো তুমি খুব করে বকে দিও তো ভূতগুলোকে। হ্যাঁ ভাই, বকে দেব। জিজ্ঞাসাবাদ শেষ করে তারা বাঁশঝাড়ের কাছে গেল। নুয়ে পড়া বাঁশগুলিকে পরীক্ষা করে দেখল। আশেপাশের জঙ্গলে কি যেন খুঁজে বেড়ালো। অবশেষে হতাশ হয়ে ফিরে সবাই জানালো, না, কিচ্ছু বোঝা গেল না। হতাশায় সবাই এর মুখ ওর মুখ চাই করতে লাগলো। হাবু ডাবু তাদের বিখ্যাত টর্চ নিয়ে রাত্রিবেলাতেও বাঁশঝাড়ের দিকে ঘোরাঘুরি করতে লাগলো। কয়েকদিন আর কেউ ভূতের হাতে পড়েনি। তা সে তো কাছে অন্য কোনো ভূতও আসে না, তাদের কাছে অন্য কোনো ভূতও তো আসে না। হাবু ডাবু আছে তাই আসছে না হবে না, চলে গেলেই আবার আসবে। তাহলে আর সমাধান কি হলো? সত্যিই কিছু হলো না। কয়দিন পরে এসে হাবু ডাবু জানিয়ে দিল, আমরা কিছুই বুঝতে পারছি না, আমাদের দ্বারা এসব জিনিস হবে না। সমর বলার চেষ্টা করলো, হবে না বলে তো হবে না, ভার নিয়েছো যখন কাজ তুলতেই হবে। পলক কাকুতি মিনতি করলো, তোমরা অন্তত আর কটা দিন থেকে যাও, একবার চেষ্টা করে দেখো। হাবু ডাবু রাজি হলো না, গা ছেড়ে চলে গেল। পরের রাতেই মণ্ডলদের নয়ন ভূতের হাতে নাজাল হলো। তারপরের হাতে হইচই চিৎকার, সবাই বাঁশঝাড়ের দিকে ছুটল। গিয়ে দেখে একটা শিংওয়ালা ভূতকে বাঁশের সঙ্গে হাবু দড়ি দিয়ে বাঁধছে। আর ডাবুর বাঁ হাতের কবজি দিয়ে ফিনকে দিয়ে রক্ত ছুটছে। ডান হাত দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করছে। লোকজন জড়ো হতেই হাবু বলল, এই হচ্ছে আমাদের বাঁশঝাড়ের ভূত। সঙ্গে একটা পেতনিও ছিল, পালিয়ে গেছে। তবে এটা যখন ধরা পড়েছে ওটাকেও পেয়ে যাব। ডাবু গিয়ে এক টানে তার মুখ থেকে মুখোশটা খুলে দিল। সবাই দেখল বেশভূত আর কেউ নয়, হাটপাড়ার কালুচোরকে সবাই এক ডাকে চিনত। একসঙ্গে পাইকারি হারে এমন কিল চর ঘুষি মারতে লাগলো যে কালুচোরের এখন তখন অবস্থা। সনাতনের রাগটা যেন আর সবার চেয়ে অনেক বেশি। এই ভূতই বেশি চোরের জন্যই তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছিল। সে একই হাতের সঙ্গে হাত এবং মুখ চালাতে লাগলো। ব্যাটা চোর, চুরি করা নতুন ফন্দি বের করেছো, ভূত সেজেছ, তোমার ভূত আমি ছাড়িয়ে দিচ্ছি। হাবু এগিয়ে বলল, দেখুন, এরপর আর মারধর করলে ও সত্যিই পটল তুলবে। এক্ষেত্রে অন্যজন কে ছিল সেটা আর জানা যাবে না, অথচ সেটা জানা খুব দরকার। তার চেয়ে পুলিশকে খবর দিন। পুলিশের নাম শুনে কালু কেঁপে উঠল। তোতলা রতন বলল, বাবা বাবা বাবা, ব্যাটাকে পুলিশে দাও। সমর বাঁধা দিয়ে বলল, না, ওকে গাঁয়ে নিয়ে চল, আগে হাতে সুখ করে তারপর ওকে পুলিশে দেওয়া যাবে। আচ্ছা করে পেটালো, তারপর পুলিশে দিল। সবাই সমরের কথায় সায় দিল। কোমরের দড়ি বাঁধা কালু চোরকে গাঁয়ের দিকে টানতে টানতে নিয়ে গেল। পলক এসে হাবু আর গবুকে ধরল। কি করে বুঝলে বলো তো যে বাঁশঝাড়ের ওগুলি আসল ভূত নয়, মানুষ? হবু উত্তর দিল, মানুষ না হলে বাজার, টাকা, চকলেট আর কে নেবে? হ্যাঁ, কে নেবে? তাহলে পারবো না বলে তোমরা পালালে কেন? পালাইনি তো। ডাবু বলল, তোমরা শুধু পালানোর ভান করেছিলে, যাতে চোরেরা জানে যে আমরা চলে গেছি, না হলে তাড়াতাড়ি ধরা পড়তো না। তা সত্যি, কিন্তু আজ কি করে ধরলে বলো তো? হ্যাঁ, ধরাটা একটু মুশকিলই ছিল, হাবু জানালো। কারণ কালুরা দুইজন ছিল, কিন্তু একজনের বেশি লোক থাকলে ধরছিল না। একজনে দুইজনের সঙ্গে মারামারি করা যায়, কিন্তু দুইজনের সঙ্গে একজনে আটকে রাখা যায় না। তাহলে আজ কি করে রাখলে? আমরা দুইজনই ছিলাম, তোমরা যে বললে একা না থাকলে ধরে না। হ্যাঁ, ডাবু উত্তর দিল, সামনে আমি একাই ছিলাম, দেখতে না পাই এরকম দূরত্বে হাবু অপেক্ষা করছিল। ওকে খবর দিলে কি করে? কেন, আমাদের কাছে যে ছোট ছোট ওয়্যারলেস সেট আছে তা জানো না? সেই ভূত ধরতে আমিও ভূত বলে ভূতকে জড়িয়ে ধরি,
ধরা পড়ে গেছে বুঝি। পালাবার জন্যে ভূতরা আমার হাতে ছুরি বসিয়ে দিয়েছে। অন্য ভূতরা ছুটে আসছিল, কিন্তু ততক্ষণে সাইকেল চড়ে হবুও পৌঁছে গিয়েছে। হাবু এসে হাত মোটকে ছুরিটা কেড়ে নিয়েছে। অন্য ভূতটা বেগতিক দেখে বেপাত্তা হয়ে গেছে। কি বুদ্ধি তোমাদের! তোমাকে তাহলে দলে নেবে? না হলে তোমাকে এরকম একটা দল করে দেব, কিন্তু তার জন্য আমাদের বেঁচে থাকতে হবে। এরকম রক্ত ঝরতে থাকলে বেশিক্ষণ বাঁচব না। পলকের খেয়াল হলো, সত্যি তো, হাবুর হাত দিয়ে এখনও রক্ত ঝরছে। সে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার হাতটা ধরে নিল। এই যে ছোট ছোট গল্পগুলো তোমাদের বলছি, এই গল্প তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলিও না। এবার আমি তোমাদের বলবো ভূতের রাজা, লেখক হেমেন্দ্র কুমার রায়। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনায় যে জায়গাটা আমার কর্মস্থল ছিল, সেখানে থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় 30 মাইলের উপর পথ পার হতে হয়। পাহাড়ি অঞ্চল। 1 মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনাও কম নয়। সকালবেলায় বেরোলাম, মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় একটি শিকার কুটির ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুটিরে তাদের আস্তানা হতো। রাজার ম্যানেজার সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুটিতে একটা রাতের জন্য আমাদের মাথা গোঁজার যদি জায়গা হতো বা দিত। ম্যানেজার বলেন, এখন শিকারের তো সময় নয়, কুটির খালিই পড়ে আছে। আপনি 1 রাত কেন, 1 মাসও থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবের আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুটিতে আরও ঘর আছে, আপনাদের থাকার কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুটিরে কি নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলুন। কুটিরের আশেপাশে শালবনের ভেতরে সাঁওতালদের একটা ভুতুরে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওই পাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুটিরের ভেতরে ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠলাম। বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রি বাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি হলাম। ম্যানেজার বললেন, আমি অবশ্য ওসব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকারকুঠিতে পৌঁছলুম। ডুলি বেয়ারা বলে গেল যে মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুটির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, ওই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছো তুমি? আচ্ছা, ভালো কথা, ছুটি নিয়ে দেশে ফিরছো। আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ ওখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ বেশ, দুজনে একসঙ্গে রাতটা কাটানো যাবে। ভালোই হলো বলো। 2 জন কেন সাহেব, 3 জন। 3 জন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যে গণ্যই করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুটির দারোয়ানের কথা ভাবছো নাকি? না না, সে রাতে ওখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথা বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের একটা দেবতা রাতে আমাদের সঙ্গে থাকতে পারেন? টেলার হেসে বললেন, ও হো, শুনেছি বটে। তা সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো নাকি? করলে একাল সেখানে একলা রাত্রিতে থাকতে যেতে পারি।
টেলার পাইপে 3-4টে টান মেরে বললেন, দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটিকে আমিও দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটো নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমি আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রাখব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবে। আমি হেসে বললুম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুটিরে শুতে আসবেন না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলার আঙুলে দিয়ে দেখিয়ে বললেন, ওই যে ওইখানে। মিনিট 5 পথ পায়ে পায়ে এগিয়ে গেলাম। কুটিরের পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছাওয়ায় একটা পাথরের ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলাম। মূর্তিটা রং করা কাঠের। তার সেই মানুষের মতনই অনেকটা বটে, কিন্তু তার মুখ দেবতাদের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন। মুখখানা দেখে এমন লাগে যে খানিকটা সিংহ আর ভালুকের মিশ্রণ হলে যেমন হয় সেরকম। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একখানা লিকলিকে সরু বাখারির উপর মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে কুঁদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাদরার মতন কালো, আর মুখের রংটা খানিকটা সাদা, খানিকটা তামাটে, খানিকটা হলদে। ভাবলুম, এ মূর্তি যদি সত্য হয় রাতে কুঠিরের ভিতর ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে কিন্তু আর ভাঙবে না। ধীরে ধীরে কুটিরের দিকে ফিরে এলাম। টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছে। তাকে দেখে সে বলল, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্য কথা, পশ্চিমের আকাশখানা অচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর কিন্তু দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলারের আমন্ত্রণ দিয়ে তার সঙ্গে গল্প করতে করতে আমন্ত্রণের আগে ডিনার খেয়েছি। এখন টেলার তার ঘরে শুয়ে দিব্য আরামে নিদ্রা দিচ্ছে। কিন্তু আমার চোখে ঘুম নাই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি মনটা কেমন খুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতাল দেবতার সেই ভয়ঙ্কর মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করছি আজে বাজে নানান কথা ভেবে, তারা আমাদের মনের উপর চেপে বসছে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম ঝমঝম, মাঝে ঝোড়ো দমকা হাওয়া হাহা হাহা করছে, যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাস্য, একবার শুনলাম শিগালের মায়া কান্না, একবার শুনলাম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার উপরে উঠে বসলাম। সে কি আসছে? সে কি সত্যি আসছে নাকি? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠল নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়ার চেষ্টা করছিলাম। এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলার গান শুনলাম। লেগরুর ধিকরু সিকেনি ঘণ্টাবাজি মা কারাং। এ তো সাঁওতালি ভাষা। নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছে। কিন্তু এত রাতে, এমন ঝড় বাদলের দিনে, এই নৃশংস জন্তু ভরা গম্ভীর রাতের মধ্যে কোনো সাঁওতালি মনের আনন্দের শখ করে গান গাইতে পারে?
আর দরজার উপরের ঘন ঘন আঘাত হলো, এবারে আরও জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্য, সত্যই কে দরজা ঠেলছে, আমার ঘরের দরজা ঠেলছে। তবে কি এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আমার গান শুনলাম, আবার গান শুনলাম। এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরেই সে তীব্র ক্ষণক্ষণে গান। লোগে বড়ু ধীরকু সিকিন ঘণ্টা বাড়ি মা কারাং। হঠাৎ উল্টো বিপদ। কুটির ভিতর দিককার দরজার ঘন কালো আঘাত, ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়েছি বসে আছি, এমন সময় শুনলাম, গুপ্ত, ভগবানের দোহাই, দরজা খোলো, দরজা খোলো শিগগিরি। এ তো টেলারে গলা। আর বাঁচলুম, তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। টেলার হুড়মুড় দুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে পড়ল। তার চোখে মুখে পাগলের মতো, আর হাতে দেখছি একটা বন্দুক। আমি তাকে 2 হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলার, কি হয়েছে, কি হয়েছে? এত রাতে কি দরকার তোমার? টেলার দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, গুপ্ত, আমার ঘরের দরজা ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পলও নড়িনি, কিন্তু আমার ঘরের দরজা কে যেন নাড়াচ্ছে আর গান গাইছে। ওই শোনো। দুম দুম করে আমার ঘরের দরজার আবার বারবার প্রচণ্ড আঘাত হলো, সঙ্গে সঙ্গে সেই গান। লেগে বড়ু ধীরিকো সিকিন ঘণ্টা বাজি মা কাওড়া। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুড়মুড় দুড়মুড় করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে ও? কে? এ কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমোয়, আসে ঘুমোনোর জন্য? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক গ্রুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা স্যাঁত করে বারান্দার এক পাশে আমার চোখের আড়ালে চলে গেল। টেলার চেঁচিয়ে উঠল, গুপ্ত, গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলছে, আমি চালাচ্ছি পা, কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ, সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলারের আমার বিছানার উপরে বসে বসে একদম থতর থতর করে কাঁপছে। গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইছে, সেই একই গান। সকালবেলায় কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরেই যাচ্ছে বাইরে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে খালি দেখা যায় অরণ্য, শ্যামল তরুণ বিরাট সভা, আর শৈলমালার পর্বতের শিখরে তারই ভিতরে এসে পড়েছে তীরে চকচকে ফলার মতো বৃষ্টির অশান্ত ধারাগুলো। কোথাও কোনো পশু পাখি কীট পতঙ্গ বা অন্য কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পাথরের উপর দিয়ে রুদ্ধ জলস্রোতে যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে ক্রমাগত আক্রমণ করে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল, কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই, কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালির মুখ বেরোলো। কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমোতে আসেন, আমি তাই ওর সঙ্গে আছি। কাল রাতে থাকলে তুই তাহলে দরজা ঠেলছিলি বল? আমি ঠেলছিলাম? ঠাকুর ঠেলছিল। আর গাইছিল কে? আমি। এমন সময় টেলার ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলার তো শুনি মহা খাপ্পা, ঘুষি পাকিয়ে
পুরুতের দিকে ছুটে যেতে গেল। সে এক লাফে বারান্দায় রেলিং টপকে বাইরে পড়ল, বনের ভিতর কোথায় অদৃশ্য হয়ে গেল। টেলার বললে, রাস্কেল, ধরতে পারলে একবার দেখিয়ে দিত। ও সারা রাত কি অশান্তিতে তারা কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তো হয়েই গেছে, এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ানও এলো না। ডুলি বেয়ারাও এই দুর্যোগে বোধ হয় আসবে না। আমরা যাব কেমন করে? টেলার বলল, আমাকে যেমন করেই হোক আজ বেরোতেই হবে। বম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম, কিন্তু আমার 2 সিটার গাড়ি, আমি আর আমার আদ্দালি, তুমি তোমার চাকর আর তোমার মালপত্র যতটুকু গাড়িতে ধরানো যায় ধরাতে পারো, কাজেই যেতে হবে। আদ্দালি, টেলারের আদ্দালি এসে সেলাম করলো। টেলার বলল, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলার বলল, নিশ্চয়ই, আমার যেই কথা সেই রকম কাজ। আবার রাত এলো, বৃষ্টি এখনও থামল না। আমি এখনও কুটিরে বন্দি আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে নিয়ে গেছে। সে আর এই কুটিরের ভিতর ঘুমোতে আসবে না। চোখে আমার ঘুম আসেনি। একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম। ঘণ্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শোবার উপক্রম করছি আমি, তখনই এ সময় শুনলাম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো, ঠক 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 ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার দরজার কাছে বারান্দায় এলো। তারপর দরজার উপরে শুনলাম ধাক্কার পর ধাক্কা। কি বিপদ! টেলারের পুতুলটাকে নিয়ে কোনো সকালে বিদায় হয়েছে। এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সেই সাঁওতালে পুরুত বেটা। সে হতভাগ্য রোজ রাতে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয়। কুটিরের ভিতরে ভূতের রাজা শুতে আসে। ধাক্কার জোরে কমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে একেবারে বাইরে ফেলে দিই। তারপরে মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগের বিপদের জঙ্গলের ভিতরে রাতে একলা আমি এখানে আছি, যদি কোনো দুষ্টু লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে এগিয়ে গেলুম। দরজার কাছে একটা জায়গায় একটা ছ্যাঁদা ছিল, ফুটো ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো? চলে যাও, নইলে এই যে আমি বন্দুক ছুঁড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কায় থামল না। এখনও আমার কানে শোনা যাচ্ছে। নইলে বাইরে বিশ্রী গলায় কে হাসে বলল, হি 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 হি। আমি বন্দুকের ঘোড়া টিপলুম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কা থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনলাম, ঠক 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 ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল, হি 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 হি। সে হাসি কোনো মানুষের নয়, অমানুষিক হাসি। শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল, বৃষ্টি থেমে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার কাঁচের মতো রোদ ঘরখানার যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুব খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসল। সেই সাঁওতাল পুরুতটাকে দেখে আমি রেগে আগুন হয়ে বললাম, কাল আবার কি করতে এখানে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটু বদলাল না। শান্ত স্বরে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই দেখেছিলুম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানেই থাকেন আর সেখানেই থাকেন। মিথ্যা কথা, আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। কুটির থেকে বেরিয়ে পড়ে ছুটতে পাশের শালবনে গিয়ে হাজির হলুম। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর
আরও কি, মূর্তির পেটের উপর গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারধারে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরও নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না, মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে পড়ল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম। কলকাতায় ফিরে এসে খবরের কাগজে এই বিবরণ পড়লাম। সাঁওতাল পরগনায় পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কাজ থেকে ফিরে আসার সময় বিলেত যাচ্ছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়ে খুব সম্ভবত তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তার মোটর গাড়ি পাওয়া গিয়েছে। মোটরের উপর ভিতরে যে চারিদিকে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলার আর তাহার আদ্দালির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ সন্দেহ করছেন মিস্টার টেলার আর তার আদ্দালিকে বাঘে বা অন্য কোনো হিংস্র জন্তুতে আক্রমণ করেছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক বাঘের খোঁজ পাওয়া গিয়েছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্তের দাগ হচ্ছে হতভাগ্য টেলার আর আদ্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতালি পুরোহিতটাই নিশ্চয়ই কোন গতিতে খবর পেয়ে ভূতের রাজার আবার শালবনে ফিরিয়ে এনেছে। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলাম শিকারকুটিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কেউ বলতে পারে না। আমার এই ছোট ছোট গল্পগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, কমেন্ট করে জানিও। এখন আমি তোমাদের শোনাবো গৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুত ভূতের গল্প। ভূতের গল্প তোমরা অনেক পড়েছ, অনেক শুনেছ। এই ভূতের গল্পটি সেগুলোর মতো মোটেই নয়। এটা হলো একটু অদ্ভুত ভূতের গল্প, আমার নিজের কানে শোনা। গঙ্গার ধারে গ্রামে বহু লোকের বাস। গ্রামে সকলের বাড়ির বাগান, পুকুর সবই আছে। যেমন তেমন আজ বন জঙ্গল, ঝোপঝাড়, শ্মশান, গঙ্গা যাত্রীর ঘর, এছাড়া স্কুল পাঠশালা তো আছেই। এই গ্রামের গঙ্গার ধারে দোতলা বাড়ি বহু পড়ে আছে। গ্রামের লোক বলে ভূতের বাড়ি। এই গ্রামে বাস করত ঠাকুরদাস চক্রবর্তী। তার অনেক টাকা, সে ছিল দারুণ কৃপণ। গ্রামে কার সঙ্গে সে কিন্তু মিশত না, পাছে কেউ তার টাকা ধার চায়। কারো বাড়ি নিমন্ত্রিত খেতে যেত না, পাছে তার নিজের বাড়িতে কাউকে কোনো কাজে বা কোনো দিন নিমন্ত্রণ করতে হয়। গ্রামের লোকে তার নাম একদমই করতো না, তার ছায়া দেখলে সরে যেত। মুখ দেখলে কে জানে সেদিন কি বিপদ ঘটবে। তার স্ত্রী ছিল, মেয়ে ছিল, তারা এরকম না খেয়ে বিনা চিকিৎসায় মারা গেছে। তারপরে ঠাকুরদাস মারা গেল। মারা গিয়ে কিন্তু ভূত হয়ে সে ওই বাড়িতেই বাস করতে লাগলো। সে মারা যাবার পর তার একটি ছেলে দেবীদাস বেঁচে ছিল, কিন্তু বাবা ভূতের দৌড়াতে সে বেচারিরও বাড়িতে আর বাস করতে পারল না। কোথাও একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। গ্রামের মানুষজন আজ 20-22 বছরেও তার কোনো পাত্তা পায়নি। সেই থেকে ও বাড়ি পড়েই আছে। বাড়ির দরজা, জানলা, কপাট ভেঙে খসে পড়েছে। বাগান যেন জঙ্গল। শুধু বাগানের মধ্যে যে পুকুরটা ছিল, জল শুকিয়ে পুকুরের এত বড় বুকখানা হাঁ হাঁ করছে। এ বাড়িতে কত মানুষ তারপর বাস করতে গেছে, পুরো একটা রাত কেউ থাকতে পারেনি। নির্নিমেষে মেঘ আকাশ, হঠাৎ বাড়ির মধ্যে ঝড়ের দমকা বেগ, পেঁচার ডাক, ছোট ছেলের কাকুতি মিনতি কান্না, বন্ধ জানলা দরজা দুম দুম শব্দে খুলে যাওয়া, আর সারা বাড়িতে গটগট গটগট খটখট খটখট খড়ম পায়ে মানুষের চলাচল। তার উপর যারা বাড়ি ছেড়ে যায়নি তাদের পা ধরে হিড়হিড় করে টানা, সিঁড়ির উপর থেকে দুদুর করে নিচে আছড়ে ফেলা। এমনি তো নানা দৌরাত্ম, নানানভাবে উপদ্রব করতেই থাকে। শেষে এমন ব্যাপার হলো, ও বাড়িতে যাওয়া নয়। রাত 9টার পর ও বাড়ির আর বাগানের ধার দিয়ে মানুষজন রাতে
চলাচল করতেই পারে না। ঝাঁকে ঝাঁকে ওরা বাদুড় চামচিকি এসে নাকে মুখে ঝাপটা মেরে সরে যায়। গাছের ডাল মরমর মরমর করে নিচে হেলে পড়ে, পথ আটকায়। সে ডালের পাশ কাটিয়ে চলতে গিয়ে গাঁয়ের এমন জোয়ান মানুষ 3 কড়ি ডাল থেকে দুটো ফ্যাকড়া বেরিয়ে চিমটের মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল প্রায় 20 হাত দূরে। সে আছড়ে 3 কড়ির পা ভেঙে 2 মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল। তারপর একবার বাগানের মধ্য দিয়ে পথের দিকে বড় জামরুল গাছ, পথে দাঁড়িয়ে আঁকশির খোঁচা দিয়ে ঝরঝর করে পড়ে এক রাস জামরুল। স্কুলের ছেলেরা একদিন শনিবারে 1:30টার সময় ছুটি হলে দল বেঁধে এসে পথে দাঁড়িয়ে ওই গাছের ডালের আঁকশি লাগিয়ে ডাল নাড়া দিয়েছে। যেমন ডালে নাড়া দেওয়া অমনি গাছের দুটো ডাল দুদিক থেকে নেমে ছেলেদের পিঠে পটাপট পটাপট করে মারতে লাগে। তারা যে কি করে পালিয়ে এসেছে তারা আর ভাবতেই পারে না যে কীভাবে তারা বেঁচেছে। শুধু তাই, বাগানের ওধারে নদী। একদিকে রাতে বাগানের গা ঘেঁষে নদীতে নৌকা নিয়ে আসছিল বনমালী মাঝি। উপর থেকে সাওয়ারি নিয়ে যেমন ওই চক্রবর্তীর বাগানে গায়ে নৌকা আসা, হঠাৎ নৌকার সামনে জলের বুক কি একটা গভীর পদার্থ পড়ল জলের মধ্যে। ধুম! সঙ্গে সঙ্গে ঢেউ উঠল, আর সে ঢেউয়ের দোলায় নৌকা উল্টে বনমালী পড়ল জলে। সাওয়ারি পড়ল ছিটকে, পড়েই তো সাওয়ারি অজ্ঞান। বনমালীকে পাওয়া গিয়েছিল ও জায়গা থেকে 8 মাইল দূরে নদীর ঘাটে বেহুঁশ অজ্ঞান অবস্থায়। সকালে ঘাটে যারা এসেছিল চান করতে তারা দেখেছিল এবং বনমালীকে তুলে সবার পরিচর্যা করা এবং জ্ঞান ফেরানো হয়েছিল। জ্ঞান হতে বনমালী বলেছিল, বাপরে, চক্রবর্তী খুড়ো আমাকে জলে ডুবিয়ে দিতে এ ঘাটে ফেলে দিয়ে গেল। সাওয়ারি কোনো পাত্তা মেলেনি। নৌকাখানা পাওয়া গিয়েছিল চক্রবর্তীর বাগানের নিচে ডাঙায় উল্টানো অবস্থায়। তারপরে ওপারে ছিল ভুয়ো আর কানু, দাগি সিদেল চোর। তারা পুলিশকে ভয় করে না, আর ভূতকে তো করেই না। সকলের বিশ্বাস চক্রবর্তী ছিল বহুত টাকা। সে টাকা কোন ব্যাংকে সেদিন রেখেছিল বুকের হাড় পাঁজরের মতো, সে টাকা কৃপণ চক্রবর্তী বুকে করে রাখত। সে ছেলে নিরুদ্দেশ হয়ে যায়, যে ছেলেটি তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তার দুর্দশা দেখলে সকলেই বুঝেছিল সেই ভুয়ো আর কানু ঠিক করলো চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তার সেই টাকা আত্মসাৎ করবে। অতি নিঃশব্দে গোপনে তারা এসে এ বাড়ির একদিন রাতে আস্তানা গাড়বে। আস্তানা নিল, তাদের হাতে শিক কাঠি আরও কি সব যন্ত্র। গভীর রাতে লণ্ঠন জেলে তারা দুটো ঘরের মেঝে খুঁড়ে কিছু না পেয়ে দোতলার ঘরে, চক্রবর্তী যে ঘরে মারা গিয়েছিল সেই ঘরে মেঝে খুঁড়ছিল। 2-5 মিনিট তারা শাবলের ঘা মেরেছে। ঘরের দরজা বন্ধ। হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল। মা, ছিটকে নিয়ে আটকানো দরজা, দরাম শব্দে যে দরজা খুলে গেল। দুজনে পিছনে ফিরে তাকালো। চক্রবর্তী খুড়ো গায়ে কিন্তু মাস নেই, শ্বাস নেই, মুখখানা শুধু আছে। কঙ্কালের উপর চক্রবর্তীর মুন্ডু বসানো। কঙ্কাল এলো এগিয়ে এসে কথা কয়, বার্তারা নাই। দুটো হাড়ের হাতে দুজনের ঝুঁটি টিপে জানলা খুলে দুজনকে দিল ঝপ করে নিচের বাগানে ফেলে। ওই কঙ্কালসার মাথাটা যেটা দেখেছিল চোর দুটি, লিগলিকে একটা হাত এসে তাদের দুজনকে ধরে নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল বাগানে। পরের দিন সকালে কেষ্টর জ্ঞান হতে চোখ মেলে সে দেখে বাগানে পড়ে আছে, পাশে ভোলা। সে তখনও অজ্ঞান এবং অচেতন অবস্থায় আছে। উপায়? কেষ্ট কোনো মতে বেরিয়ে এসে লোকজনকে খবর দেয়। তাই তো গাঁয়ের লোক জানতে পারল এ ব্যাপারটা। সকলে এসে ভোলাকে তুলে নিয়ে হাসপাতালে দিয়ে আসে।
2 দিন পর ভোলার জ্ঞান হয়, কিন্তু সে পাগল হয়ে গেছিল। 2 চোখে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকতো, আর তার থেকে শুধু বলে চক্রবর্তী মশাই, চক্রবর্তী মশাই, শুধু এরকমই বলতে থাকে। তাদের শীতকাঠি আর যন্তরতন্তর সেগুলির কি হলো কেউ জানে না। বাড়ির মধ্যে ঢুকে কেউ আর সন্ধান নেয় না। এমন যে পরোয়া, এরকম পরোয়া আর গায়ে কারোর নেই যে ওই বাড়িতে যাবে। এমনি কত গল্প যে চলে আসছে ও বাড়ির সম্বন্ধে, কত কাল ধরে, তার আর সংখ্যা নাই। এখন বলি, সদ্য ওই চক্রবর্তী মশাইয়ের যে গল্প আমি শুনেছি, তখন দেশ স্বাধীন হয়েছে, তাই সেই গাঁয়ের মাতব্বরদের দল ঠিক করলো ধুমধাম করে স্বাধীনতা দিবস পালন করবে। ভালো কথা, মস্ত উৎসব হবে। কোনো মন্ত্রী বা উপমন্ত্রীকে এনে মহা ধুমধামে বাঁধাবেন। গ্রামের ছেলেরা কলকাতায় কলেজে পড়ে, তারা বলল নাট্য অভিনয় করবে। 3 দিন 3 রাত ধরে অভিনয় হবে। 3 রাতে 3খানা নাটকের অভিনয়। ফিমেল পার্টে নামাবার জন্য কলকাতা থেকে আনা হয়েছিল 2 বন্ধুকে, সত্যকী আর অমর সঙ্গীকে। তারা নাকি খুব ভালো ফিমেল পার্ট করে। ঠিক হলো রিহার্সাল হবে ওই চক্রবর্তীর পোড়ো বাড়িতে। মাতব্বররা নানানভাবে মানা করলো, ভয় দেখালো, কিন্তু ছেলের দল সে কথা গ্রাহ্য করলো না। তারা বললে ভূত, ভূত স্রেফ কুসংস্কার। ভূতের নাম শুনে অমর শিল্পী মেতে উঠল যেন। সে বলল, ভূত যদি থাকে তাকে দেখতেই চাই। ভূতের গল্প অনেক শুনেছি, কানে অনেক শুনেছি, চোখে তো দেখিনি। এখানে যদি সে সুযোগ পাই। মাতব্বররা মানা করলেন, বললেন যে তোমরা একালের ছেলে, তার উপরে স্বাধীন দেশ, এরা মানুষকেই মানতে চায় না তো ভূতকে কি মানবে? তবে সাবধান, আমরা নজর রাখবো তোমাদের। চক্রবর্তীর বাড়ির বৈঠকখানায় তারা সাপ করিয়ে সেখানে পাতল অমরশিল্পী এবং সত্যকী আস্তানা। তারা অতিথি, তাদের মন রাখতে গাঁয়ের ছেলেরাও বলল আমরাও এখানে থাকবো, শুধু নাইতে আবার খেতে বাড়ি আসবো। তারপর রাতে রিহার্সাল হবে। 1খানা নয়, 3খানা নাটকের রিহার্সাল। সব কখানাই জাতীয়তার উদ্বোধক ঐতিহাসিক নাটক। সকলেই বীর্য শৌর্য দেখাতে চায়। যার গলা যত ভালো বা যার গলা যত পরিষ্কার, সেদিকে সকলে প্রাণপণ সংগ্রাম করছে। হ্যাঁ, রীতিমতো সংগ্রামই চলছে, রিহার্সাল তো নয়। রিহার্সাল চলছে সংগ্রামের মতন। হঠাৎ ঘরের দরজায় চক্রবর্তীর কঙ্কালের ঘাড়ে চক্রবর্তীর মুন্ডু। সকলে দেখল, দেখে অমর শিল্পী বললেন, কে মশাই আপনি বলতেই এখানে কি করতে? হ্যাঁ, সকলের মনে পড়ে গেল চক্রবর্তীর ভূতের কথা, কিন্তু আজকালকার ছেলে সেসব পাত্তা দেবে না। চক্রবর্তী মশাইয়ের ভূত দেখেও তারা বিশ্বাস করছে না। অমরশিল্পী ঠাট্টা করে বললেন, আচ্ছা, বহুরূপী সেজে দেখা দিতে এসেছেন বুঝি? 2-4 জন গাঁয়ের ছেলে বলে উঠল, আচ্ছা, তুমি কিপ্টে চক্রবর্তীর ভূত বটে? সত্যকী বলল, সরে পড়ো, রিহার্সালে বাধা দিও না, কঙ্কাল নিখর নিস্পন্দন। অমর সঙ্গী বলে, যাও, এখানে তোমার কিছু হবে না, যাও। সকলে জোর পেল মনে, বলল, হা, ভাগো। অমর শিল্পী বলল, তোমার অনেক গল্প শুনেছি বাপু, এসব গল্প গাঁজা, এখানে তোমার গাঁজা চলবে না, সরে পড়ো, কেটে পড়ো। কঙ্কালের দাঁতের পাটি মুক্ত হলো এবং মুখ থেকে আওয়াজ বেরোলো, আমি কারোর ঘেঁষ সইতে পারি না, কোনো কালেই না। বেঁচে থাকতে পারবি নি, মরে গিয়েও পারবি নি,
তোমার ওই হইচই চিৎকার কেন আমার শান্তি ভঙ্গ করছো? হ্যাঁ, কেন আমার শান্তি ভঙ্গ করছো? অমরশিল্পী বলল, তার কারণ যে মরে সাফ হয়ে গেছে, এ পৃথিবীর সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। মরে গিয়েও তুমি যদি এ বাড়ি আঁকড়ে থাকতে চাও, তাহলে তোমার সে কাজ আর হবে না, সে কাজ হবে বেআইনি, যার নাম ট্রেডপাস, বুঝলে? অতএব এ বাড়িতে এখন তোমার কোনো অধিকার নাই, থাকার কথাও নয়। তুমি মরে গিয়েছো, সরে পড়ো, কেটে পড়ো। কঙ্কাল বলল, কিন্তু বাধা দিয়ে সত্যকি বলে উঠল, কিন্তু টিন্তু চলবে না, আমরা তোমাকে মানি না, তুমি যাও, নইলে সেই মাদুলি দাওয়াই তোমার কোরাসে রাম নাম গান করব, কিন্তু রঘুপতি রাঘব রাজা রাম। কঙ্কাল চুপ। হঠাৎ মনে হলো যেন মোটরের টায়ার ফেটে গিয়েছে, এমন করে বাতাস বেরুলো, তেমনি শব্দ, অর্থাৎ কঙ্কাল নিঃশ্বাস ফেলল, নিরুপায়ের মতো নিঃশ্বাস। তারপর কঙ্কাল বাতাসে মিলিয়ে অদৃশ্য হলো। রাত 2টো পর্যন্ত চলল রিহার্সাল, তারপর নিদ্রা, নিশ্চিন্ত গাঢ় নিদ্রা। পরের দিন সকালে একথা কিন্তু কারোর কাছে প্রকাশ করলো না। রাত্রি আসতে রিহার্সাল আরম্ভ করলো। জোর রিহার্সাল চলছে, তার মধ্যে হঠাৎ সেই কঙ্কালের আবির্ভাব। সকলে চেয়ে দেখল। অমর সঙ্গী বললেন, আজ আবার এসেছো জ্বালাতন করতে? কালকে দাওয়ায়ে হয়নি তোমার? হ্যাঁ, আবার এসছো আজকে, কিসের জন্য এসছো? কঙ্কালের দাঁতের পাটি নড়ল। কঙ্কাল বলল, বেশ, হ্যাঁ, বেহুঙ্কার দিয়েছ বলে কাল ভালো কথা বলেছিলুম, শুনলে না। কালকে একবার সাবধান করেছি, দেখবি মজাখানা। অমর সঙ্গী তেড়ে গেল তার সামনে, তার হাতে রাজার তরোয়ার। সেই তলোয়ার উঁচিয়ে বলল, শুধু তোর কখানা হাড়, এই তরোয়ালে চোট মেরে না ওগুলি খসিয়ে টুকরো টুকরো করে দেবো। কঙ্কাল বলল, জানো আমি ভূত? সত্যকি বলল, আমরা ভূত মানি না, তোমার নামে ভয় পেয়ে অনেকের অনেক সর্বনাশ হয়েছে, তোমার ছেলে বাড়ি ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে, জানো? তোমাদের আমার ভেলকি নাচ নাচাতে পারি। অমর বলল, যাও না, এখান থেকে যাও, তোমাদের আমাদের ভয় দেখিয়ে ফল হবে না গো, আমরা এ বাড়ি ছাড়বো না। জোর যার মুলুক তার, চাও যদি তো ফাইট করতে পারো। সত্যকি বলে উঠল, কি ভঙ্গিতে ঘুষি পাকাবো বলো? শোনো বর্বর, চলে যাও এখান থেকে, নইলে যে বজ্রমুঠি, এই আঘাতে তোমাকে একবারে সাফ করে দেবো, দফা রফা করে দেবো। এই অ্যাক্টিং শেষ হলো না, কঙ্কাল আবার অদৃশ্য হলো। পরের দিন রাতে রিহার্সালের সময় আবার তার আবির্ভাব। এরা আর কিচ্ছু বলবার আগেই কঙ্কাল বলল অত্যন্ত কাকুতি ভরা কণ্ঠে, অবশ্য খোনা খোনা ভাষায়, দয়া করে আমাকে মুক্তি দাও, আমি এ গোলমাল শুয়ে থাকতে পারছি না। অমর সঙ্গী বলল, না পারো, পথ দেখো, যদি না পারো না, পথ দেখো, এ বাড়িতে আর থাকা চলবে না তোমার। আজ শেষবারের মতো তোমাকে বলছি, ফের যদি এসে আমাদের দেখা দিয়েছো বা আমাদের এই ডিস্টার্ব করেছো, তাহলে কঙ্কাল চূর্ণ করে পুড়িয়ে দেবো। তারপর থেকে এ বাড়িতে চক্রবর্তীর ভূতের আর দেখা নেই। গাঁয়ের সকলে শুনলেন এ কথা, তারা পরখ করলেন এবং থিয়েটার চুকে গেলে তারা নোটিশ ছাপিয়ে দিল, ঠাকুরদাস চক্রবর্তী নিরুদ্দেশের ছেলে দেবীদাসের নামে। দেবীদাস চক্রবর্তী, যেখানেই তুমি থাকো, এ বিজ্ঞাপন পাঠ করা মাত্র গ্রামে ফিরে এসো, তোমার পৈতৃক ভিটা দখল করবে। এ বাড়ি এখন ভুবন ভূতলেসহীন, সম্পূর্ণ নিরাপদ, জানা সেই বিজ্ঞাপন দেবীদাস চক্রবর্তীর নজরে পড়েছে কিনা এবং সে এখন বাড়িতে ফিরেছে কিনা আমরা কেউ জানি না। তবে খবর নিয়ে জেনেছি, এ বাড়িতে বা বাড়ির ত্রিসীমানায় ভূতের ছায়া সেই থেকে আজ পর্যন্ত আর কেউ দেখতে পায়নি। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও এই গল্পটা তোমাদের কেমন লাগলো। এখন আমি বলবো মানিক বন্দ্যোপাধ্যায়ের পোড়া ছায়া। তখন নীলা চেয়ে থাকে, ঝিলমিল ঝিলমিল করে দেওয়ালের ছায়াটা তখন স্পষ্ট, আকৃতি বোঝা যায়, মূর্তিতে যে কি বিকৃতি ঘটেছে তাও বোঝা যায়। ফোকাস মোটামুটি ঠিক হয়েছে, ধরা চলে সেটা চোখের না ছায়াটার তা অবশ্য বলা খুব কঠিন এই অবস্থায়।
রাত দুপুরে চোখের সামনে যখন একটা ভূত রূপ নিচ্ছে তখন এসব হিসাব কেই বা করে। এদিকে আটপোড়া জানলা ঘেঁষে ছায়াটা রূপ নিচ্ছিল। জানলা দিয়ে নিরাকার অবস্থায় ঘরে ঢুকে যেন আকার ধারণের চেষ্টা করছে। ধীরে ধীরে দেয়াল বেয়ে ডাইনে সরতে থাকে, অথবা দেওয়ালটাই যেন তার গা ঘেঁষে ওদিকে সরে যায়। ওদিকে আর একটা আধপোড়া জানলা, দুটি জানলার মাঝামাঝি জায়গাটার মূর্তিটা স্থির হয়। দেওয়ালে লেপ্টেই আছে ছায়ার মতো, অথচ দেওয়াল ছেড়ে বেরিয়ে আসে সামনের দিকটা। জ্যান্ত মানুষ দেয়ালে পিঠ হয়ে দাঁড়ালে তার রক্ত মাংসের শরীরটা যেমন থাকে, আধপোড়া জামা কাপড়ের কালচে মার্কা টুকরো গা থেকে ঝুলছে। সারা গায়ে পোড়ার দাগ, ঝলসানো ধাপ ধাপ ফোসকা, মাথায় হেঁট করে ফাঁক হয়েছে, চাপ চাপ জমাট বাঁধা কালো রক্ত। নীলা চেয়ে থাকে। ভূত দেখতে চোখের সামনে 3-4 হাত তফাতে সত্যিকারের ভূত দেখলে মানুষ চেঁচায়, গোঁ গোঁ করে মূর্ছা যায়। এসব স্রেফ মিথ্যা কথা। ভয়টায় যা হবার তা হয় পরে। নড়ে না, চড়ে না, শব্দ করে না, অবশ্য আচ্ছন্ন হয়ে থাকে। তাই বলে অচেতন হয় না, কিন্তু চেতনা থাকলে আর ভূত দেখবে কি করে? আর শরীরে ইলেকট্রিক কারেন্ট চলিয়ে দিলে যেমন হয়, বেশ টের পাওয়া যায়। কিন্তু কি ঘটেছে অথচ শরীরটা অবশ হয়ে থাকে, ভূত দেখলে সেই রকম হয়। দুপাশে আধপোড়া জানলা, দেয়ালে নানা রকম কালচে কালচে দাগ। ছায়া মূর্তিটা যেন তাকে নকল করে মিশে গিয়েছে, আত্মগোপনের চেষ্টা করছে। জন্তু জানোয়ার যেমন বনে জঙ্গলে রং ছায়া ফোটা ফুলকি লাইন দিয়ে গা ঘেঁষিয়ে গা ঢাকা দেবার চেষ্টা করে, ছায়াটা তাই ভূতের চেয়েও ভয়ঙ্কর। হঠাৎ ছায়াটা মিলিয়ে যায়, অর্থাৎ নীলার তাই মনে হয়। সামনে ছিল, আচমকা দেখা গেল পিছনে। আসলে ভূত যারা দেখেছে, ভূতের অন্তর্ধারটা তাদের কাছে এই রকমই ঠেকে। ভূত আস্তে আস্তে মিলিয়ে গেলেও সেটা তারা টের পায় না। ভূত যারা দেখেছে একথা তারাই বলতে পারে। ভূতের আবির্ভাবে ভূতের শেষ চিহ্নটুকু মিলিয়ে গেলে আর একটা শখ লাগে, তা হলো ভূত দেখার শখ। দুটো শখের মাঝামাঝি সময়টা হলো ভূত দেখার পিরিয়ড। গলা ফাটিয়ে প্রাণপণে চিৎকার করার জন্য নীলা মুখে করে নিঃশ্বাস নিচ্ছে। কানের কাছে আচমকা বিকট একটা আওয়াজ ওঠায় আঁতকে ওঠে সে, মূর্ছা গেল। এক পলকের ব্যাপার। প্রফুল্লবাবুও অবিষ্ট হয়ে ছায়ামূর্তি দেখেছিলেন। ছায়া মিলিয়ে যাবার পর তিনিও স্বভাবতই গলা ফাটিয়ে আর্তনাদ করেছে। নীলার চেঁচিয়ে ওঠা সিকি সেকেন্ড আগে হওয়ার তার উৎকণ্ঠ আওয়াজে চমকে নীলা মূর্ছা গেল। নীলা আগে চেঁচালে প্রফুল্লবাবুও হয়তো জ্ঞান হারিয়ে ঢলে পড়তেন। ভূত দেখার পর এইরকম হয়। নীলার মা ঘুমোচ্ছিলেন। নীলার ছোট ভাই বলাই স্বপ্ন দেখছিল বন্যায় ট্রেনে আটকে আছে, গাড়ি প্রায় ডুবু। সে গাড়ির ছাদে বসে আছে। দুইজনে ঘুম ভেঙে চেঁচামেচি শুরু করলো। নিচের তলায় ভাড়াটেদের ছেলে অনন্ত লণ্ঠন হাতে খবর নিয়ে আসে। তারও প্রফুল্লবাবুদের সঙ্গেই আজ 3 দিন এ বাড়িতে ভাড়া এসেছেন। ভাড়া বাড়ির জানলা দরজা সেরকম সারানো হয়নি, ইলেকট্রিক লাইন ঠিক করা হয়নি। বাড়িওয়ালা কথা দিয়েছেন শিগগিরই এসব হয়ে যাবে। পুরনো ভাঙাচোরা লণ্ঠন আর মোমবাতি দিয়ে চালাতে হচ্ছে। মাথার জল দিয়ে না দিতেই নীলার জ্ঞান হলো। মাথায় জল না দিলে বোধহয় নীলার জ্ঞান হতো না। ভূতের ভয়ে মূর্ছা যাওয়াটা ঠিক অজ্ঞান হওয়া নয়, তফাৎ আছে। মূর্ছা গেলেও একটু জ্ঞান থেকে যায়। রাত দুপুরে চুল ভেজানোর অনিচ্ছা থেকে পুরো জ্ঞান ফিরে আসে চট করে। ভূত দুজনেই দেখেছে। দেয়ালে অনন্ত চিন্তিতভাবে একটা ট্রাঙ্কে বসে এবড়ো খেবড়ো দাগ ধরা দেওয়ালটার দিকে চেয়ে বলে, ভূত অপত চোখের ভুল। যে যেখানে ভূত দেখেছেন সেই চোখে ভুল দেখেছেন। ভূত মানেই ভুল দেখা। নীলা চটে গেল।
আপনি বলতে চান আমরা কিছু দেখিনি, মিছে বলছি? আমরা বলে নিজের চোখে? তাই বললাম আমি। অন্তত তাড়াতাড়ি বলে ভূত আপনারা নিশ্চয়ই দেখেছেন, নইলে চেঁচাবেন কেন, মূর্ছা যাবেন কেন? ভূত মানে কি আমি তাই বলেছি? মনে আছে, বলা মানেই ভূত আছে বলা, যা নেই তার মানে থাকে। নীলা ঢোক গেলে প্রফুল্লবাবু একটু ভীত চোখে তাকান অনন্তর দিকে। ছেলেটার মাথায় ছোট্ট ছোট্ট কদম ছাড় চুল, আর এত রাতে চোখে রোদের ঝাঁক নিবারণী রঙিন কাচের চশমা আটা। এতক্ষণে যেন প্রথম নজরে পড়ে। গত 3 দিন আর একবার অনন্তকে অবশ্য দেখেছেন, কয়েকবার উপরে এসে ঘর গুছিয়েছে। নীলা বসতে একটা এটা ওটা সাহায্যে তাদের করেছে। আজ বিকালে চাও খেয়েছে এদের সঙ্গে। হাবু এখন রাত দুপুর কিনা ছায়ামূর্তি দেখার ঠিক পড়ে কিনা আমরা একটা কথা বিশ্বাস করবেন। নীলা জিজ্ঞাসু চোখে চেয়ে থাকে। এসব জিনিস মানে ভূত টুত অন্তত মুখে হাসি ফুটিয়ে বলে 1 রাতে 2 বার দেখা যায়। কেউ কোনো দিন 1 রাতে 2 বার ভূতের ছায়াটুকু কখনো দেখেনি। আপনারা নিশ্চিত মনে ঘুমন। নীলা বলে ভয় করবে। ভয় করাটা আশ্চর্য নয়। দাঙ্গার সময় এ বাড়িতে হানা দিয়েছিল অনেক লোকজন। 2 জন খুন হয়েছিল। আধপোড়া বাড়িটার বহুদিন খালি পড়েছিল। জানলা দরজা দেওয়ালে মেঝেতে কত চিহ্ন, কত প্রমাণ আঁকা আছে। বাড়ি মেলে না, রাস্তায় থাকা যায় না, তাই তারা বাধ্য হয়ে মেরামত চুনকামের আগেই বাড়িটা দখল করেছে। অনন্ত একাই আছে একতলায়। 2-4 দিনের মধ্যে অন্য সকলে এসে পড়বে। অন্তত বাকি রাতটা এ ঘরে এসে শুয়ে থাকতে পারে। প্রস্তাব শোনা মাত্র রাজি হয়ে যায়। অনন্ত নিচে থেকে বিছানাপত্র নিয়ে আসে। এক বাক্যে এমন আগ্রহের সঙ্গে সে রাজি হয়, হুড়মুড় করে নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে উপরে আসে। বেশ একটু খটকা লাগে সবার মনে। ভূত চোখের ভুল? ভূতের মানে আছে, অন্তত ভূত মানে মনে বলেই বোধ হয় নিচের তলায় একলা শুয়ে বাকি রাতটা কাটাতে তার ভয় করে। তা হোক, সেটা দোষের নয়। ভূত না থাক, ভূতের ভয় কি তাহলে থাকবে না মানুষের? সকালে দিনের আলোর মনে হয় বই কি যে রাতে একটু বাড়াবাড়ি হয়েছিল। সম্ভবত ছায়াই দেখেছি, ছায়ামূর্তি নয়। ভূতের ভয়ে না হোক, দিনের বেলাও গা ছমছম করে এ বাড়িতে। যে বীভৎস কাণ্ড হয়ে গেছে এ বাড়িতে, এক মুহূর্ত ভুলবার উপায় নাই। কে জানে 2 জন কোন ঘরে খুন হয়েছিল, একতলায় নাকি দোতলায়? বাড়িটা তাড়াতাড়ি মেরামত করা দরকার। প্রফুল্লবাবু বাড়িওয়ালার কাছে দরবার করতে গেলেন। বাড়িওয়ালা গম্ভীর মুখে বললেন, বেশ হবে মশাই, হবে। বলেছি যখন হবে। কি বাজার দেখছেন তো? না মেলে সিমেন্ট, না মেলে অন্য কিছু। আমরা সারিয়ে নিই, ভাড়া থেকে কাটা যাবে। হবে মশাই, হবে। আনাড়ি লোক 10 গুণ দামে মাল কিনে বাড়ি সারাবেন, ঘাড়ে তো চাপাবেন আমার, এই তো ভাড়া দেবেন। প্রফুল্লবাবুর চোখ কপালে উঠে যায়, ঠিক যেন ভূত দেখছেন। সে কি মশাই, 1000 টাকা সেলামি নিলেন, আধপোড়া ভাড়া বাড়ি, তাও আবার 300 টাকা ভাড়া, তাতে মন ওঠেনি? বাড়িওয়ালা সবিনয় হাসল। কি বাজার দেখছেন তো? অনন্ত বলে, নালিশ ঠুকে দিলে হয় বেটার নামে। প্রফুল্লবাবু বললেন, কচু হবে, বড় কর্তাদের খাতিরের লোক। এ বেটা কি আইনের ধার ধারে? অনন্ত ভেবেচিন্তে কয়েস চুন কিনে আনলো। নিজেই নীলাদের ঘরের যে দেওয়ালে রাতে ভূতের আবির্ভাব হয়েছিল সেটা চুনকাম করে দিল। ফল হয় দেখা যাক। আরও ছমছম করতে থাকে সকলের। জানলায় পোড়া 3 দিকে দেওয়াল আর সিলিংয়ের ধোঁয়ার দাগ, তার মধ্যে একদিকে দেওয়ালটা বিলকুল সাদাটে মেরে গেছে। চুনকামে সব দাগ ঢেকে গেলেও রক্ষা ছিল। ভেজাল বাজে চুন, তাতেও নীল পড়েনি। দাগগুলি সব আবঝা আবঝা হয়ে উকি মারছে। অনন্ত জোর দিয়ে বলে, তাতে কি, ছায়াটা এলে চেনা যাবে। রাতে খাওয়া দাওয়া সেরে তারা ভূতের জন্য প্রতীক্ষা করতে বসে। কাল কেউ
ঘড়ি ধরে টাইম ঠিক করে রাখেনি, তবে আন্দাজ 12:30টার সময় ছায়ার আবির্ভাব ঘটেছিল। 11টা আগেই চারিদিক বেশ নিঝুম হয়ে আসে। সবে কিছুক্ষণ হলো দাঙ্গা হাঙ্গামা থেমেছে, পাড়াটা এখনও ধাবস্থ হয়নি। অনন্ত লণ্ঠন নিভিয়ে দিতে গেল, গোল বেঁধে গেল। কেউ আলো নেভাতে রাজি নয়। অনন্ত বলে, আলোতে কি ছায়া আসে? নীলা বলে, কাজ নেই এসে মিছে তবে বসে থাকার লাভ কি? না, থাক লাভ। ঘর অন্ধকার করলে চলবে না। তর্ক চলতে চলতেই আপন থেকে তর্কের মীমাংসা দেখা গেল। একটু একটু করে কমতে থাকে আলো। আপন থেকেই লণ্ঠনটা নিভে আসতে থাকে। বড় বড় চোখ করে সকলে তাকিয়ে থাকে। সর্বাঙ্গে কয়েকবার শিহরণ বয়ে যায়। কমতে কমতে প্রায় নিভে আসে কাঁচের ভেতরে পলতে শিখাটা। তারপর বার কয়েক দপ দপ করে এক্কেবারে নিভে যায়। কাঠ হয়ে তারা বসে থাকে। এবার আর চুনকাম করা দেওয়াল থেকে দৃষ্টি সরল না। বাইরের আলো ছায়ার প্রতিফলনে অস্পষ্ট ছায়াছবির মতো আঁচ পড়েছে দেওয়ালে। সেগুলো স্থির পড়ে না। নীলা বলে অস্ফুট স্বরে, আমার ভয় করছে বাবা। প্রফুল্লবাবু এবারও গা ঘেঁষে বসে আছে। নীলার মা আর ছোট ভাই ঘেঁষে এসে জড়াজড়ি করে বসেছে। একজন আর একজনের হাত ধরে ধরাধরি করে বসে আছে। চেপে চেপে সবাই নিঃশ্বাস ফেলছে, নইলে নিঃশ্বাসের শব্দ অনেক দূর ঝড়ের আওয়াজের মতো শোনায়। টাইম পিসটা টিক টিক করে চলেছে। সময় গুনে গুনে যেন এগিয়ে আনছে সেটাকে। তারপর ঘরের মধ্যে অদ্ভুত একটা চাপা অস্পষ্ট ঘর 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 শব্দ, দাপড়ানোর মতো আওয়াজ শোনা যায়। অনেক দূরে মোটর গাড়ি থামা, যেন একটা ঘরের মধ্যেই এটা ঘটছে। আওয়াজ ঘরে, গাড়ি যেন দূরে। সেই সঙ্গে এসে গেছে দেওয়ালে ছায়ার ঝিলমিল ঝিলমিল আবির্ভাব। বাড়ে কমে, নড়ে চড়ে, নেচে নেচে ছায়া রূপ নিচ্ছে। ঘরের মধ্যে আওয়াজ হয়। অনেক দূরে গ্যারেজ দরজার খোলা। বাড়ি র্যাক করিয়ে গাড়ি ব্যাক করিয়ে গ্যারেজে ঢোকানো। ছায়া আরও বেশি ঝিলমিল ঝিলমিল করছে। ধীরে ধীরে রূপ নিতে নিতে সরে যাচ্ছে দেওয়ালের মাঝখান থেকে। স্থির হওয়ার আগে একটু কেঁপে ওঠে। না, আজ একটা নয়, শুধু দেওয়ালে নয়, আরও 4টি ছায়ামূর্তি নিঃশব্দে আবির্ভাব ঘটেছে। সকলে মহাবিষ্টের মতো চেয়ে থাকে। ছায়াছবিগুলি এদিক থেকে ওদিকে ভেসে বেড়ায়। ট্রাঙ্কটা তুলে নিয়ে যায়, সুটকেসটা, হাত ঘড়িটা, হাত বাক্সটা, ঘড়িটা ইত্যাদি। সবাই আস্তে আস্তে দেখতে থাকে এবং এই যে ব্যাপারটা সেগুলি সবাই উপভোগ করতে থাকে। এবারের গল্প হলো হংসভূত। প্রেমাংশুর আত্মার্থী। মেটাজির সঙ্গে আমরা পরিতোষের আর কালীচরণের দেখা হলো। লোকটি দেখতে বেশ লম্বা চওড়া, ধপধপে ফর্সা, পরনে ধুতি, অথচ মাথায় পরদেশিদের মতন টুপি অথবা ডোঙার মতন একটা বস্তা। বোঁ বোঁ করে বাংলা বলছে। কিছু দূরে কল্যাণ স্টেশনের কাছে নুনার এক সেট গভর্নমেন্টের কাছ থেকে একটা জঙ্গল কিনেছে। খুব সুন্দর জঙ্গল, পাহাড়, ঝর্ণা ইত্যাদি আছে। কল্যাণ থেকে পুনরায় যেতে হলে সেসব জঙ্গল পাহাড় ভেদ করে যেতে হয়। তারই খানিকটা আর কি। কি জঙ্গল কেটে সাফ করে তিনি এখানে চাষবাস করেছেন। সামান্য খানিকটা জায়গা সাফ করে আপাতত চাষবাস শুরু করেছেন। পরে আস্তে আস্তে বাড়াবেন। 2-1 লোক এই জমির খানিকটা করে ভাড়া নিয়ে চাষবাস করে দিয়েছে শুরু। তারা সেখানে সামান্য খানিকটা জায়গা সাফ করেছে, আপাতত চাষবাস শুরু করেছে। পরে আস্তে আস্তে বাড়াবে যদি চাষবাস ভালো হয়, ফসলাদি ভালো হয়। 2-1 লোক এই জমির খানিকটা করে ভাড়া নিয়ে নিজেরাও চাষ করে দিয়েছে। যাই হোক, এখানে নানা কাজের জন্য বিস্তর লোক খাটছে। মেটাজি সেখানে কিছু কাজ জোগাড় করে দিতে পারেন। বলা বাহুল্য, আমরা তো তখনই রাজি হয়ে গেলুম। মেটাজি বললেন, আমি শিগগিরই সেখানে গিয়ে তোমাদের জন্য সব বন্দোবস্ত করে আসব। এরপর আমরা রোজই
খোঁজ নিই, কিন্তু শুনি মেটাজির যেখানে যাবার সুবিধা হয়নি। প্রায় দিন 15 পরে একদিন বললেন কাল সকালে নিয়ে যাবেন। সংবাদটি পেয়ে আমরা যে কীরকম আনন্দিত হয়েছিলাম তা বুঝিয়ে বলার কোনো উপায় নেই। বীভৎস আনন্দ হয়েছিল। উৎসাহের আবেগ রাতে আমাদের ভালো করে ঘুমই হলো না। খুব ভোরে উঠে স্নান করে চা খেয়ে এলুম। তারপর আমাদের ছেঁড়া কাপড় চোপড় পুঁটুলিগুলি বেঁধে উপস্থিত হলাম। যথাসময়ের কল্যাণে নেমে কিছুক্ষণ হেঁটে সেই জঙ্গলে এসে পৌঁছানো গেল। সামনের দিকটা, অর্থাৎ যে দিকটা লোকালয়ের দিকে, সেদিক থেকে আরম্ভ করে ভেতরে প্রায় 1/2 মাইল লম্বা এবং 1/2 মাইল প্রশস্ত জমি পরিষ্কার করে আবাদ করা হচ্ছে। আমরা জঙ্গলে ঢুকে সরু রাস্তাটা দিয়ে খানিকটা ভেতরের দিকে গিয়ে খানিকটা পাতা দিয়ে ঘরের মতো একটা কিছু বানিয়ে নিলাম। মেটাজি উচ্চস্বরে কয়েকবার কি একটা বলে চিৎকার করতেই ঘরের ভেতর থেকে জবাব দিয়ে বেরিয়ে এলো একজন বেটে মতো বেশ গুন্ডা গোছের লোক। হাঁটুর উপর মালকোচা মারা ধুতি পরা ছিল তার, গায়ে একটা ফতুয়া গোছের হাত কাটা জামা, জামাটার সামনের দিকে একটা বড় তাপ্পি পকেট। লোকটার কাছে এসে একবার আমাদের আপাদমস্তক দেখে তারপর মেটাজির সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। কথা বলতে বলতে অগ্রসর হতে লাগলেন, আর আমরা তিনজনে তাদের পশ্চাৎ অনুসরণ করতে লাগলাম। পশ্চাৎ অনুসরণ করার পর জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে বিরাট একটা ফাঁকা জায়গায় উপস্থিত হলাম। দেখলাম এদিকে অনেকখানি জায়গা নিয়ে কলার বাগান করা হয়েছে, বেটে কলা বাগান। তাতে কাঁদি ভর্তি বড় বড় মোটা কলা গাছ থেকে ঝুলছে প্রায় মাটিতে, কাঁদিগুলো এত বড়। আরও খানিকটা এগিয়ে দেখা গেল সেখানে চিচিঙ্গের ক্ষেত করা হয়েছে। 3-4 হাত লম্বা হাজার হাজার চিচিঙ্গে উঁচু মাথা থেকে মাটির দিকে ঝুলছে। বড় বড় মানুষের সমান উঁচু ঘাসের জঙ্গল দুহাতে সরিয়ে তার মধ্যে রাস্তা করে মেটাজি ও ভুলু সর্দার আগে চলছে, তাদের পেছনে আমরা চলেছি। সম্মুখে পেছনে আশেপাশে মোটা মোটা বড় বড় গাছ, সেসব গাছের চেহারাও কখনো দেখিনি, নামও শুনিনি। এসব গাছে জাহাজের কাঁদির মতন মোটা মোটা শক্ত শক্ত পাকানো লতা ঝুলছে। কোনো কোনো জায়গায় জঙ্গল এত ঘন যে গাছের মাথায় ঠোকাঠুকি হয়ে যাচ্ছে। জায়গাটা একেবারে স্যাঁতস্যাঁতে আছে। এক জায়গায় দেখলাম অনেকখানি জমি পরিষ্কার করে লাঙল দিয়ে চাষ হচ্ছে। প্রায় 50 জন স্ত্রী পুরুষ মিলে সেই জমি থেকে আগাছা পাথর ইত্যাদি বেছে এক জায়গায় জড়ো করছে। আমরা আসতেই তারা দাঁড়িয়ে উঠে অবাক হয়ে আমাদের দেখতে লাগলো। পুরুষগুলোর গায়ে কোনো জামা কাপড় নেই, কোমরে এক খণ্ড বস্ত্র জড়ানো, তাতে লজ্জাটা কোনো রকমে নিবারণ করা হয়েছে মাত্র। মেয়েদের দিয়ে উপরে একরকম বলতে গেলে মেয়েরা একরকম নগ্নই, উপরের দিকটা কোনো রকম ঢাকা আছে, কোমরে একটু বস্ত্র জড়িয়ে রাখা আছে। পুরুষ কিংবা স্ত্রী উভয়ই অত্যন্ত রোগা। পুষ্টিকর খাদ্য তো দূরের কথা, দেখে মনে হয় কোনো রকমের খাদ্য তাদের পেটে পড়ে আছে কিনা সন্দেহ। সকলেই অদ্ভুত রকমের দৃষ্টিতে বিশেষ করে আমাদের তিনজনকে দেখতে লাগলো। এইখানে মেটাজি পেছনে ফিরে দাঁড়িয়ে আমাদের বললেন, এদের সঙ্গে তোমাদের কাজ করতে হবে। কাজ এমন হাতি ঘোড়া কিছুই নয়, একটা বাচ্চা ছেলেকে বললেও সে করতে পারবে। এই অবধি বলে আবার তারা কথা বলতে বলতে অগ্রসর হতে লাগলেন। আমাদের সামনে ও পেছনে বিস্তীর্ণ অরণ্য, দক্ষিণে বা বামে ছোট পাহাড়ের সারি। মনে হলো যেন প্রকৃতি দেবী জঙ্গলের দুদিকে উঁচু পাথরের দেওয়াল গেঁথে রেখেছেন। এক এক জায়গায় জঙ্গল সংকীর্ণ হয়ে গেছে, দুদিকের পাহাড় অনেক কাছাকাছি হয়েছে। দেখলাম প্রায় সর্বত্র এই পাহাড়ের গা বেয়ে নিরন্তর জল ঝরছে।
তারই ফলে পাহাড়ের গায়ে শ্যাওলা জমেছে। কিছু দূর এগিয়ে গিয়ে এক জায়গায় দেখা গেল এক খণ্ড প্রকাণ্ড পাথর, তারই উপর দিয়ে একটা জীর্ণ রাস্তা চলে গেছে। এই জলধারা এসে নিচে একটা ডোবার মতো সৃষ্টি হয়েছে। মেটাজি আমাদের বললেন, এই দেখো কেমন সুন্দর ঝর্ণা, এর জল খুব মিষ্টি, এর জল সবাই খায়। আরও কিছুদূর অগ্রসর হবার পরে মনে হলো যেমন এতক্ষণে আমার গভীর জঙ্গলের মধ্যে এসে পড়েছি। ছোট বড় গাছ লতায় মাথার উপর চাঁদোয়ার মতো একটা আচ্ছাদন সৃষ্টি করেছে। জায়গাটা অপেক্ষাকৃত অন্ধকার ও নির্জন বলে মনে হতে লাগলো। এখানকার পথও পরিষ্কার নয়। বেশ বুঝতে পারা গেল যে এদিকে লোকজন বড় একটা কেউ আসে না। এদিকে খানিকটা এগিয়ে যাবার পর দূরে একটা বাড়ি দেখতে পাওয়া গেল। মেটাজি পেছন ফিরে আমাদের বললেন, ওই দেখো তোমাদের বাড়ি। এমন জায়গায় এমন সুন্দর বাড়িতে লাট সাহেবরাও থাকতে পারে না। একটু এগিয়ে আমরা বাড়ির কাছে এসে উপস্থিত হলাম। আমাদের অজ্ঞাতসারে প্রায় 10-12 জন নারী পুরুষ শ্রমিক যে আমাদের অনুসরণ করছিল তা আমরা টেরই পাইনি। এইখানে এসে দাঁড়াতেই তারা আরও কাছে এগিয়ে এসে আমাদের ভালো করে দেখতে লাগলো। কিন্তু সর্দার রক্তচক্ষু বার করে বিকট চিৎকার করে তাদের ভাষায় কী সব বলার সকলে ধীরে ধীরে ফিরে চলে গেল। সর্দার মশাইয়ের এই বিকট আওয়াজ শুনে তার মেজাজের কিছু পরিচয় পাওয়া গেল। তিনি ভাঙা ভাঙা ইংরাজিতে, অর্থাৎ আমরা যাতে বুঝতে পারি, মেটাজি বললেন, শুয়োরের বাচ্চারা অত্যন্ত পাজি, শয়তান এবং অসম্ভব রকমের চালাক। আপনার সঙ্গে কথা বলতে বলতে ভুলে মান্ডাটা ফেলে এসেছি। হাতে ডান্ডা নেই তো বুঝতে পারছেন যে এখানে এখন মারতে পারবে না। আমি আপনাদের পেছু পেছু এসেছি মজা দেখতে, কাজে কোনো রকমের ফাঁকি দিতে পারলেই হয়। লোকগুলি চলে যাওয়ার পর বাড়িখানা ভালো করে দেখলুম। বেশ বড় পাথরের বাড়ি, অনেকটা গির্জা ধরনের। মাটি থেকে প্রায় 2.5 তলা উঁচু পাথরের গাঁথনি করে সেখানে ঘর বানানো হয়েছে। ঘরের চারিদিকে দরজার মতো বড় বড় জানলা। মেটাজি ও সর্দার কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। বলা বাহুল্য, আমরাও তাদের পদ অনুসরণ করলাম। উপরে গিয়ে দেখলাম প্রকাণ্ড একখানা ঘর, যেমন লম্বা তেমনি চওড়া, ঠিক গির্জা ঘরের মতন। ঘরের মেঝে ও দেয়াল কাঠের, দেয়ালে চমৎকার ওয়ালপেপার টাঙানো আছে। ঘরখানাকে মাঝে পার্টিশন দিয়ে ভালো করে সুন্দর করে ভাগ করা হয়েছে। ঘরের পাশেই আলাদা ভিতরের উপরে তৈরি ছোট্ট একখানা ঘর। বেশ বুঝতে পারা গেল যে এক সময় এই ঘরে কমোড তৈরি বা ইত্যাদি থাকত। মেটাজি বললেন, এই ঘরে সাহেবদের পায়খানা ছিল, তোমরা এইখানেই রান্না বান্না করবে। মেটাজি আরও বললেন, আজ থেকেই কাজে লেগে যাও। একটা দিনের রোজ কেন আমার মারা যায়। সেই বিরাট ঘরের এক কোণে ছেঁড়া ন্যাংরার পুটুলিগুলো রেখে তখনই তৈরি হয়ে নিলাম। মেটাজি বলে দিলেন, দেখো, ভোর 6টার সময় কাজে লাগতে হবে, বেলা 11টায় ছুটি পাবে। ঘন্টা 2-এর মধ্যে খেয়ে দিয়ে আবার বেলা 1টার সময় গিয়ে কাজে লাগবে, আর ছুটি পাবে বিকেল 6টায়। দুপুরে ছুটির সময় জল টল তুলে রাখবে, কারণ বিকালে ঘরে এসেই সিঁড়ির দরজা ভালো করে বন্ধ করে দেবে, তারপরে আর নিচে নামা চলবে না। জিজ্ঞাসা করলুম, কেন মশাই? তিনি বললেন, এ জায়গাতে আবার সন্ধ্যার পর জানোয়ার বেরোয় বলে আমি শুনেছি। কি জানোয়ার বেরোয় সে কথা জিজ্ঞাসা করায় মেটাজি ধমকে উঠলেন। বললেন, সেসব কথা তোমাদের জেনে দরকার কি বাবু? বারণ করলাম, দরজা খুলো না, খুলে রেখো না, ব্যাস। কথায় কথায় মেটাজি বললেন, মনে করো না যে তোমরা এসে এখানে থাকবে বলে শেঠজি তোমাদের জন্য এই বাড়ি তৈরি করে রেখেছেন। মেটাজির মুখে অনেকক্ষণ থেকে এসব ক্যাঁটকেঁটে কথা শুনতে শুনতে আমার ধৈর্যচ্যুতি হলো। বলে ফেললাম, তা যে হয়নি তা আমরা জানি। ভাগ্যদোষে আজ আমাদের এই অবস্থার মধ্যে পড়তে হয়েছে বলে মেটাজি মনে করবেন না
আপনাদের চাইতে আমাদের বুদ্ধি কম আছে। আমরা জবাব শুনে মেটাজির মেজাজ একেবারে জল হয়ে গেল। তিনি বলে উঠলেন, না না, রাগ করছো কেন? আমি ঠাট্টা করছিলাম। মেটাজি বলতে লাগলেন, এইখানে 3জন খ্রিস্টান পাদ্রী থাকতেন। ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম এবং আমেরিকা, এই রকম কোনো একটা জায়গা ছিল তাদের বাড়ি। ঠিক কোন জায়গাটা তাদের বাড়ি ছিল তিনি জানেন না, তবে তারা ছিলেন একেবারে গোঁড়া। জিজ্ঞাসা করলাম, তারা এখানে কি করতেন? তারা এসেছিলেন এখানকার আদিবাসীদের মধ্যে আলোক বিকিরণ করতে, কিন্তু কয়েক বছর যেতে না যেতে পালাতে পথ পেল না বলেই মেটাজি উচ্চ হাস্য করলেন। কিন্তু মেটাজির কথাটা শুনে আমার বিশেষ উৎসাহ বোধ করলুম না। জানোয়ারের কথা শুনে মনটা আগেই দমেছিল, তার উপর খ্রিস্টান পাদ্রির পালানোর কথা শুনে আরও দমে গেলাম। ভাবলাম, খ্রিস্টান পাদ্রি যারা আফ্রিকার সিংহাসন স্কুল গম্ভীর অরণ্যে নরখাদক বন্য মানুষের মধ্যে সারা জীবন কাটিয়ে দিতে ভয় পায় না, তার কিসের ভয় এখান থেকে পালিয়ে গেল? আর আমরাই বা এখন কি তালেবর লোক যে সে স্থানে আমাদের নিয়ে এসে রাখা হয়েছে? ব্যাপার বিশেষ সুবিধে নয় মনে করে মেটাজিকে জিজ্ঞাসা করেই ফেললাম, হ্যাঁ মশাই, খ্রিস্টান পাদ্রী এখান থেকে ভেগে গেলেন কিসের ভয়ে? মেটাজি সে কথার কোনো উত্তর না দিয়ে বললেন, যেতে দাও, অনেকক্ষণ গল্প হয়েছে, এবার কাজে চলো। মেটাজি ও সর্দারের পেছন পেছন চলতে লাগলুম। এক জায়গায় এসে তারা দাঁড়াতেই আমরা দাঁড়ালুম। সেখানে দেখলাম পথের দুধারে বড় বড় মানুষ সমান ঘাস হয়ে রয়েছে। সর্দার বললেন, এই যে বড় বড় ঘাস দেখছো, এর নিচে করগেটের আয়তনের মতো জমিতে আলুর ক্ষেত আছে। মেটাজি আবার বলে দিলেন, রাঙা আলুর ক্ষেত, লতানো গাছ, চেনো টেনো তো? দেখো যেন ঘাস তুলতে গিয়ে আসল গাছ তুলে ফেলো না। মেটাজি যাবার সময় বললেন, বেশ মন দিয়ে কাজকর্ম করবে। আমি সর্দারকে বলে গেলুম, সে সকালে তোমাদের রোজ দেবে আর তাই দিয়ে বাজার করে আনবে। মেটাজি বিদায় নিলেন আর আমরা জয় দুর্গা বলে মনে মনে আনন্দে আলুর ক্ষেতে ঘাস তুলতে লেগে গেলাম। আমাদের আগে পাশে যেসব নরনারী মজুরের কাজ করছিল, তারা কিছুক্ষণ এই জামা পরা মজদুরদের দিকে অবাক হয়ে দেখে নিজেদের মধ্যে কিছুক্ষণ বোধ হয় আমাদের সম্পর্কে কথাবার্তা বলে আবার যে যার কাজে লেগে গেল। আমরা যে জায়গাটিতে ঘাস ছিঁড়ছিলাম সেখানে আরও 2-3 পুরুষ ও নারী কাজ করছিল। তারা আমাদের অনভ্যস্ত হাতের কাজ দেখে মাঝে মাঝে কী সব বলা বলি ও হাসাহাসি করতে লাগলো। দুনিয়ায় ঘাস ছেঁড়বার ভালো মন্দ আছে, ভালোই হোক আর মন্দই হোক। কোনো রকমে বিকেলে 2টো অবধি কাজ করার পরে সেদিনকার মতো কাজ শেষ হলো। আমরা তো একবার ছুটতে ছুটতে এসে সেই ভাঙা পাত্রে জল তুলে হাত মুখ ধুয়ে নিজেদের বাসস্থানে এসে ঢুকলাম। প্রকাণ্ড দরজা বন্ধ করতে গিয়ে দেখি সে দরজা বন্ধ করার অসংখ্য হুড়কো, খিল, ছিটকানি ব্যবহার করা হয়েছে। সেই পুরনো ও কয়েকদিনের অব্যবহারে প্রায় অকর্মণ্য হুড়কো প্রতিটি যথাস্থানেই সংযোগ করতে আমাদের 3জনের প্রায় দম বন্ধ হয়ে আসছে। কোনো রকমে সেগুলি লাগিয়ে আমরা পূর্ব দিকের একটা প্রকাণ্ড জানলা খুলে দিয়ে দাঁড়ালাম। এখন সূর্য একেবারে অস্ত যায়নি। অস্তগামী তপনের নিভন্ত আলো এসে পড়ছে গাছের চূড়োয়। আমাদের সামনে, দক্ষিণে, বামে যতদূর দৃষ্টি যায় সুদূর প্রসারী বনশ্রেণী, গাছের পর গাছ, উঁচু নিচু, সরু মোটা, সবলে ধরিত্রী মাতাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। দূর দূর আরও দূরে পাহাড়ের সারি স্পষ্ট থেকে অস্পষ্ট হতে হতে মেঘালোকে মিলিয়ে সত্য কল্পনার জড়াজড়ি হয়ে গিয়েছে। তারই মধ্যে শত শত লক্ষ হিমঙ্গলের কাকলিতে মর্ত এবং অন্তরিক্ষ পরিপূর্ণ। আমাদের চোখে সেই দৃশ্য ফুটে উঠেছে।
কানের মধ্যে সেই বিরাট শব্দ এসে পৌঁছেছে বটে, কিন্তু মন শূন্য, চিত্ত এসবের প্রতিক্রিয়া কিচ্ছুই ইচ্ছে না। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অনুভব করলাম এখন পাখিদের কলরব থেকে থেমে গিয়েছে। বনভূমি অন্ধকারে আচ্ছন্ন। অরণ্য মাতার কোলে আমাদের প্রথম সন্ধ্যা ঘনিয়ে এলো। তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে সেখান থেকে সরে এলাম। মোমবাতি অনেক দিন আগে থেকেই কেনা ছিল, তাই জ্বালিয়ে নিজেদের ধুতি পেতে বিছানা করলাম। আমাদের কারো মুখে কোনো কথা নেই, সকলেরই মন ভারী। মনে কোনো গহনে বিরাট বেদনার অভিমান জমা হচ্ছিল। কিসের বেদনা ও কার উপরে অভিযোগ তা স্পষ্ট ধারণা কিন্তু নেই। মন যেমন ভারী, সেই অনুপাতে উদর তেমনি হালকা। তার উপরে সারাদিনের সেই পরিশ্রমের দেহ ক্লান্ত। শুয়ে শুয়ে এই দিনের ভারসাম্য রক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম। ভোর হতে তখনও অনেক দেরি, কিন্তু পাখিদের বিপুল চিৎকারে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙল বটে, কিন্তু শরীরটা এত দুর্বল যে পাশ ফিরতে পারি না। আরও কিছুক্ষণ শুয়ে থেকে বন্ধুদের ডেকে তুললে মুখ ধুয়ে একটা বসতে না বসতে ভোর হয়ে গেল। সেদিন বেলা তখন প্রায় 2টো হবে। আমাদের খিদের জ্বালা সহ্য করতে না পেরে এরকম কাঁদতে কাঁদতে সর্দারের কাছে গিয়ে বললাম, হয় আমাদের কিছু খেতে দিন, আর না হয় পয়সাও ছুটি দিন, বাজারে গিয়ে কিছু খেয়ে আসি। সর্দার তখন ঘুমোচ্ছিল। আমাদের চেঁচামেচি শুনে শুকোসজ্জা ছেড়ে এসে খিদের কথা শুনে একবারও বলল, গন্ডা পয়সা একবার, দুবার, তিনবারে গুনে আমার হাতে দিলেন। পয়সা হাতে নিয়ে একেবারে হক চকিয়ে গেলাম। এই ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে দৈনিক মাত্র 6 পয়সা, এতে সবাই খাবো কি, আর পারবই বা কী করে? কিছু ক্ষুধার তাড়নায় তখন আর পারবার কথা চিন্তা করার অবসর নেই। তখনই সেই লোকটিকে সঙ্গে নিয়ে ছুটলাম বাজারের দিকে। পথ চলেছি তো চলেছি, কিন্তু কোথায় বাজার? সঙ্গে লোকেদের যত প্রশ্ন করি সে কিছুই জবাব দেয় না। অনেক সাদাসাদি করার পর হয়তো যদি কিছু বলে, কিন্তু সে ভাষা বুঝতেই পারি না। শেষকালে প্রায় ঘন্টা দেড়েক পথ চলে একটা জায়গায় এসে পৌঁছলাম। শোনা গেল সেটা নাকি বাজার। বাজার বললে বটে, কিন্তু দোকানপত্র কোথায়? 2-1খানা পাতার ছাউনি, আর তারও দরজা অর্থাৎ ঝাঁপ বন্ধ। একটা এই রকম ঘরের সামনে গিয়ে লোকটাকে আমাদের বলে, এই একটা দোকান। প্রায় মিনিট 5 ধরে চেঁচামেচি করার পর দোকানদার দরজা খুলে তাদের গাইড তাকে কি বলল। দেখা গেল খরিদ্দারের শুভাগমনে লোকটি বেশ প্রফুল্লিত হয়ে উঠেছে। তাকে জিজ্ঞাসা করলুম, ভালো চাল আছে? সে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। বেশ বোঝা গেল যে চাল শব্দটি কর্ণকুহরে ইতিপূর্বে প্রবেশ করেনি। আমার খাদ্য, অন্ন, তণ্ডুল, ধান্য ইত্যাদি নানা শব্দ নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করতে লাগলাম। ইতিমধ্যে পিলপিল করে চারিদিক থেকে লোক এসে আমায় ঘিরে দাঁড়াতে আরম্ভ করলো। তাদের কথা শুনে তারাও নিজেদের বিদ্যে অনুসারে দোকানদারকে বোঝাতে চেষ্টা করতে লাগলো, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সে কিছুতেই বুঝতে পারল না। শেষকালে চলে যাচ্ছি দেখে সে ঘরের ভেতর থেকে একটা পুঁটলি নিয়ে এসে সেটা আমাকে খুলে দেখালুম তার মধ্যে ধুলোর মতন কালো খানিকটা কি জিনিস পড়ে আছে, তাতে আবার পোকা ধরেছে। সে কি দ্রব্য জিনিস করার দোকানদার আমাদের চারধারে নরনারী দাঁড়িয়ে সেই সবাই মিলে চিৎকার করে সে দ্রব্যটি গুণাগুণ বোঝাবার চেষ্টা করতে লাগলো। অনেক ধস্তাধস্তির পর বোঝা গেল যে সে বস্তুটি হচ্ছে বাজরা আটা। খুবই রুচিকর এবং পুষ্টিকর খাদ্য। চাল যখন পাওয়া গেল না, তখন আপাতত বাজরার আটা দিয়েই চললাম এক সের। দোকানদার আবার বাড়ির ভেতর থেকে এক টুকরো পাথর নিয়ে এসে বাটখারায় বদলে এই দিয়ে সেই ধুলোরূপী পুষ্টিকর রুচিকর গুঁড়ো ওজন করে দিলেন। সেখান থেকে 1 পয়সা নুন কিনে বেরুলাম অন্য দোকানের সন্ধানে। পেছনে সেই ভিড়ও চলল আমার সঙ্গে। অনেক বলা কওয়া ও জিজ্ঞাসার পর তারা একটা কুমোর বাড়িতে নিয়ে গিয়ে উপস্থিত করলো। দেখলাম সেখানে নানা রকম মাটি তৈরি জিনিস রয়েছে, কিন্তু হাঁড়ি নেই।
অনেক চেষ্টা করেও হাঁড়ি কী দ্রব্য বোঝাতে না পেরে সেকালে আধা কলসি ও আধা হাঁড়ি গোছের একটা জিনিস কিনে প্রায় ছুটতে আমি আসতে লাগলাম। সে আওয়াজ শুনে ভয় পেয়ে ঘুমের ঘোরে আমি ওই রকম ভেবে ছুটে গিয়েছিলাম। তখন তারা কদাচিৎ শান্ত হলো, কিন্তু শান্ত হবার জো কি? তাদের আওয়াজের ক্রমাগতই বেড়ে চলেছে। ঘরের পূর্ব দিকে 4টে দরজা, বড় বড় সমান আকারের জানলা ছিল। মনে হতে লাগলো যেন পাল্লা করে একবার জানলার কাছে আওয়াজ হচ্ছে, তবে তারই ধমকে জানলাগুলি থরথর করে কাঁপছে। আমরা আস্তে আস্তে ভূমিশয্যা ত্যাগ করে পা টিপে ঘরের দরজার কাছে দাঁড়ালাম। কেননা সেখানে গিয়ে দাঁড়ালুম তা ঠিক জানি না। দরজার কাছে যেতেই জানলার দিকে আওয়াজ কমে গেল। বেশ মনে হতে লাগলো আওয়াজটা যেন দূরে দূরে সরে যাচ্ছে। খানিকটুকু প্রাণের ভরসা ছিল, কিন্তু তখনই আমার ভ্রম ছুটে গেল। বুঝতে পারলাম যে আওয়াজটা জানলা ছেড়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। পরিতোষ অনেক গবেষণা করে বলল, এ মনে হচ্ছে হাঁসভূত। অতি দুঃখের হাসি পেল। হাঁসভূতের কথা শুনে আমি কি হাঁসভূতের কথা তো কখনো শুনিনি রে। ওদিকে হাঁসভূতের গর্জনের ঠেলায় মনে হলো গলার মধ্যে যমদূত এসে উপস্থিত হয়েছে। ভয়ে আমাদের দেহে কালঘাম ছুটতে আরম্ভ করলো। সন্ধেবেলায় রুটি, গোশত, কাল রাতের কাঁচা চিচিঙ্গে ও কাঁচা বাজার ঠুলি ভুড় হয়ে দেহ বেয়ে ঝরতে লাগলো। কতক্ষণ ধরে এই দুর্ভোগ আমাদের ভোগ করতে হয়েছিল অধিকক্ষণ বলতে পারি না। আমাদের তো মনে হয়েছিল এই গর্জন শুনতেই